করেই নেন যে ভুলভাল বকা আছে, বাজে কথা বলা আছে, খারাপ কথা বলা আছে, ধ্বংসাত্মক কথা বলা আছে, হাস্যকর কথা বলা আছে, আমি এখনো বলতে রাজি আছি, তাহলে তো ধর্ম রিয়াল। মানে কিন্তু ধর্মর যেহেতু ক্রাইটেরিয়াই হচ্ছে, মানে আপনারাই দাবি করেন ধর্ম হচ্ছে নির্ভেজাল, ধর্মে কোনো ভুল নাই, ধর্মে কোনো খারাপ কিছু নাই, সেই দাবি অনুসারে আমি দেখতে পেয়েছি যে দাবিটার সাথে ম্যাচ করছে না, তাই ওই ধর্মটা আপনারা যেই ধর্ম বলে বা যেখান থেকে আসা ধর্ম বলে দাবি করছেন সেটা আমি ডিনাই করি, বা মানে ডিনাই বলতে কি, মানে আমি বিশ্বাস করি না। তার আগে আপনার সাথে একটা আলোচনা করা প্রয়োজন। এরপরে গডের মানে সেম কাহিনীটা এরপরে গডের সাথে হয়েছে, কিন্তু আপনার সাথে আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আচ্ছা, এই যে আপনি যে ঈশ্বরের কথা মানে বা এই যে এর বিশ্বাসের কথা বা ডিনাইড শব্দটা যে ব্যবহার করলেন, ধরেন আমি আপনাকে বললাম একজন একটা ক্লেম, এই ক্লেমটার আপনি পজিটিভ একটা ক্লেম করেছেন, আমি নেগেটিভ একটা ক্লেম করেছি। যেমন ধরেন একটা একটা কয়েনের একটা কয়েন আছে, আপনার হাতে একটা কয়েন আছে, সেই কয়েনটাতে এক পাশে শাপলা আছে আর এক পাশে এই বাঘের ছবি আছে। এখন আপনি টস করলেন, টস করে আমাকে দেখালেন না, টসের রেজাল্টটা আপনি জানেন অলরেডি, বা আপনিও জানেন না, ঢাকা থাকলো, আমরা কেউ এখনো দেখিনি। আপনি বললেন আমাকে এইখানে শাপলা উঠেছে, আমি আপনাকে বললাম শাপলা ওঠেনি, শাপলা যে উঠেছে এটা আমি বিশ্বাস করি না। আচ্ছা, এটার মানে কি শামীম ভাই, আমি দাবি করলাম বাঘ উঠেছে, বা আমি বিশ্বাস করি বাঘ উঠেছে, নাকি আমি শাপলা উঠেছে এটাকে ডিনাই করেছি, কোনটা, মানে আমাকে একটু যদি বলেন। আমি আমি উঠেছে। আমি শুনতে পেলাম না, আবার বলেন, আমি কি প্রশ্নটা বোঝাতে পেরেছি? জি, আমি বুঝতে পেরেছি। আপনি যেটা বলেছেন সেটা হলো আপনি শাপলা উঠেছে এই দাবিটাকে ডিনাই করেছেন, আপনি বাঘ উঠেছে বা অন্য কিছু উঠেছে এটা বলেননি। এক্স্যাক্টলি, মানে আমি যদি শাপলা উঠেছে এইরকম আপনার একটা দাবিকে ডিনাই করি, এটার মানে কিন্তু এই না যে বাঘ উঠেছে বলতে আমি কোনো কিছু দাবি করলাম। আমি কি করলাম, আমি নিজেকে একটা নিউট্রাল পজিশনে রাখলাম যে আমি আপনার ওই জিনিসটাকে মানি না। এখন ঈশ্বর বিশ্বাসের ক্ষেত্রে ধরেন শাপলা উঠা এটাকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈশ্বরে বিশ্বাস করা বা শাপলায় বিশ্বাস করা, শাপলাস্তিক, তাকে আমরা নাম দিলাম শাপলাস্তিক। আর যে শাপলা যে উঠেছে এটাই বিশ্বাস করবে না, সে হচ্ছে শাপলা নাস্তিক। ঠিক আছে? এখন তাহলে এই ক্ষেত্রে আমি কি হলাম ভাই, শাপলাস্তিক হলাম নাকি শাপলা নাস্তিক হলাম? ওকে, নাস্তিকের ডেফিনেশন একটু ভিন্ন আছে। নাস্তিকের তিনটা, আমি যতদূর জানি, তিন না, ধরনের বিষয় ডেফিনিশন আছে একই, এখানে। আমরা সেই ডেফিনিশনটা একটু পরে আপনাকে বুঝিয়ে দেবো না। সে আচ্ছা, আগে আমি বলুন। মনে হয় ভাই, আমি মনে হয় আমরা একটু শর্টে আসতে পারি। আপনি যেটা না, বুঝাইতে শর্টে চাচ্ছিলাম সেটা আলোচনা বুঝতে করলে পেরেছি। শামীম ভাই, শামীম ভাই শর্টে আলোচনা করলে আলোচনা আগাবে না, কারণ মানে আমাদের দুজনের মধ্যে ইনফরমেশনের গ্যাপ থাকবে, সেই গ্যাপের কারণে ঘুরপাক খাবো আমরা। আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, এই কারণে আমি এই জিনিসটাকে ক্লিয়ার হতে চাই, আস্তিক এবং নাস্তিক এই জিনিসটা ডিনাই করা বলতে কি বোঝায়, এই জিনিসটা আগে আপনার কাছে আমি শিওর হয়ে এরপরে আমরা ওই আলোচনা গেলাম, নাকি আপনার তারা আছে? তারা থাকলে না, তারা নেই, আমার সময় আছে, বাট আমি মনে হয় 1 মিনিট কথা বললে আপনি বুঝতে পারতেন যে আসলে কোন ইয়ে থেকে কথা তখন বলাটা আপনি বেটার হবে আমাদের আলোচনার জন্য। আপনি আপনি যেটা বলেছেন, আমি জাস্ট 1 মিনিট আমার টাইম দেন, এরপর মানে আমার মনে হয় আপনি একটা আন্ডারস্ট্যান্ডিং আসবেন যে ঠিক আছে, তাহলে এভাবে কথা বলা যেতে পারে মেবি। এই আমি এই 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 পার্টিকুলারলি এই আস্তিক নাস্তিক বা বিশ্বাস জি এবং জি জি অবিশ্বাস জি বিষয় জি বলতে হ্যাঁ বলেন কেন। এই আপনি এখানে শুরুতে একটা কথা বলেছিলেন নেগেটিভ ক্লেম আর পজিটিভ ক্লেম, তাই না? সো পজিটিভ ক্লেম, এটা ঠিক আছে। পজিটিভ ক্লেমের ক্ষেত্রে যে ক্লেম করবে তাকেই আপনার ইয়ে দিতে হবে, কি বলে, প্রমাণ দিতে হবে। সেই বিখ্যাত রুল ওনাস প্রবান্ডি না কি জানি একটা আছে, যার দাবি যার তাকে প্রমাণ দিতে হবে, এতে কোনো সমস্যা নাই। আপনি জাস্ট আপনার কাছে যদি প্রমাণটা সাফিসিয়েন্ট মনে না হয়, মনে হয় যে এটা যথেষ্ট প্রমাণ না, আপনি সেটা ডিনাই করতে পারেন, ইটস ওকে, দ্যার ইজ নো প্রবলেম উইথ দ্যাট। বাট নেগেটিভ ক্লেম যে শব্দটা আপনি উল্লেখ করেছেন প্রথমের দিকে, নেগেটিভ ক্লেম, এখানে আমার কিছু কথা আছে। নেগেটিভ ক্লেম ইজ ওয়ান কাইন্ড অফ ক্লেম। কেউ যদি নেগেটিভ ক্লেম করে তো তার জন্য প্রমাণ দিতে হয়, তবে পজিটিভ ক্লেমের জন্য যে ধরনের প্রমাণ, নেগেটিভ ক্লেমের জন্য সে ধরনের প্রমাণ নাই। যেমন ধরেন নেগেটিভ ক্লেমটা কেমন হতে পারে, বা নেগেটিভ ক্লেম বলতে আমি কি বুঝি এটা আমি একটু আগে ব্যাখ্যা করে নিই। যেমন ধরেন, আপনি বললেন, আমি এই মুহূর্তে আমি এই মুহূর্তে একটা ঘরের ভিতরে আছি, আমার নাম শামীম হাসান, আপনি দেখতে পাচ্ছেন। সাপোজ আপনি আরেকজনের সাথে কথা বলছেন বাইরে থেকে, তো আপনি বললেন যে শামীম তার ঘরে নেই, শামীম এই মুহূর্তে তার ঘরে নেই। এটা একটা নেগেটিভ ক্লেম। এই ক্লেমটা যদি আপনি করেন সেক্ষেত্রে আপনাকে প্রমাণ দিতে হবে। আর এই প্রমাণটা দেওয়ার পদ্ধতি হলো, নেগেটিভ ক্লেমের যখন কেউ করে সেটার প্রমাণ দেওয়ার পদ্ধতি হলো, আপনি জাস্ট সিম্পলি এটা প্রমাণ করে দিতে পারেন যে শামীম অন্য জায়গায় আছে, সো আপনার দাবি প্রমাণিত হয়ে গেল। এটাই জাস্ট ডিফারেন্স। এছাড়া আপনি যেটা প্রথমে বলতে চাচ্ছিলেন যে কেউ একজন দাবি করলো যে আল্লাহ আছে, বা এই কয়েনের শাপলা উঠেছে, তো কয়েনের যে শাপলা উঠেছে এই দাবি যে করেছে তাকেই প্রমাণ করতে হবে। সেটা সরাসরি আপনাকে দেখতেও প্রমাণ করতে পারে, বা একটা ছবি তুলে দিতে পারে, এই যে পয়েন্টটা ক্রস হয়েছে, এখানে শাপলা উঠেছে, এই যে ছবি। সো দাবি যার প্রমাণ তার, এতে কোনো সন্দেহ নেই। ওকে ভাই, আপনি এখন করতে পারেন।
হ্যাঁ, আমি আপনার সাথে পুরোপুরি একমত যে নেগেটিভ ক্লেমটাও অবশ্যই এক ধরনের ক্লেম, কিন্তু নট নেসেসারিলি সেটা একটা বিশ্বাস। পজিটিভ ক্লেমটাতে বিশ্বাস থাকতে পারে, নেগেটিভ ক্লেমটাতে বিশ্বাস জিনিসটা নাও থাকতে পারে। নেগেটিভ ক্লেমটা বিশ্বাসের বদলে এভিডেন্সের ভিত্তিতে হতে পারে নেগেটিভ ক্লেমটা। যেমন ধরেন কেউ একজন বলল, যেমন ধরেন নেগেটিভ ক্লেমটা এই যে এখানে বাঘ ওঠার ক্লেমটা, কেউ বলল আমি বিশ্বাস করি বাঘ উঠেছে। হ্যাঁ, তাহলে আপনি বলতে পারেন দুই এই শাপলা উঠা যেমন বিশ্বাসী, সে যেমন বিশ্বাসী, যেই বেটা বিশ্বাস করলো যে আমি বন্ধু অর্থেই বেটা বোঝালাম আর কি, যে যেই লোকটা বিশ্বাস করলো আর কি যে না বাঘ উঠেছে, সেও এক প্রকার বিশ্বাস করলো, আমি আপনার সাথে একমত। কিন্তু যদি সে বিশ্বাস না করে বাঘ উঠেছে, সে যদি দাবি দাবি দেখায় বা সে যদি এরকম প্রমাণ দেখায়, যুক্তি দেখায় যে এই কারণে বাঘ উঠেছে, কি কারণে, এই যে দেখো এখানে বাঘ উঠেছে ক্লিয়ারলি, এই যে অবজার্ভ করো বাঘ, আমার আমার দাবি সত্য, বা বা সে এই যে যে সেই যে ক্লেমটা করলো এটা কিসের ভিত্তিতে, নলেজের ভিত্তিতে, বিলিফের ভিত্তিতে না, মানে বিশ্বাসের ফেইথের ভিত্তিতে না, বিশ্বাসের ভিত্তিতে না। পার্থক্যটা এই জায়গায়। নেগেটিভ ক্লেম যদি বিশ্বাসের ভিত্তিতে হয় তাহলে সেটাও এক ধরনের বিশ্বাস, যেমনটা আপনিও বললেন যে কেউ যদি বিশ্বাস করে যে এখানে বাঘ উঠেছে, কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ নেই, ওর হ্যাঁ ওটা অবভিয়াসলি একটা বিশ্বাস। কিন্তু কেউ যদি দাবি করে যে আল্লাহ নেই, সেটা সবসময় যে সে বিশ্বাসের কারণে করছে সেটা না, বরং সেটা কমই ঘটে, সে বিশ্বাসের অভাবে বলছে আল্লাহ নেই। বা এই নাই বলাটা, কিভাবে নাই বলাটা দাবি করা যায় সেটা আবার আরেকটা আলোচনা। সেটা হচ্ছে একটা জিনিসকে নাই যে বলবো বা একটা জিনিসকে আমি নেগেটিভ ক্লেমটা যে করবো, সেটার জন্য তো আমাকে অ্যাটলিস্ট ওই জিনিসটা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। যেমন এই কয়েনের ক্ষেত্রে আমি সুস্পষ্ট ধারণা আছে আমার, কয়েনটা কেমন দেখতে, কয়েনের শাপলা উঠলে কিরকম হয়, কোন ক্ষেত্রে শাপলা উঠে বলে প্রমাণিত করা যায়, কোন ক্ষেত্রে বাঘ উঠেছে বলে প্রমাণিত করা যায়, কোন ক্ষেত্রটা দেখলেই বোঝা যাচ্ছে যে বাঘ উঠেছে, কোন ক্ষেত্রটা প্রমাণ করা যায় যে যায় না যে বাঘ ওঠে নাই। এটা আমরা একেবারে পাই টু পাই লিখতে পারি। আমরা এখানে পাই টু পাই মানে এটা একটা লোকাল প্রভাব, মানে আমরা একেবারে লাইন বাই লাইন, মানে পয়েন্ট বাই পয়েন্ট আমরা এইভাবে আলোচনা করতে পারি। কিন্তু যেই জিনিসটার কোনো ডেফিনিশন নাই, যেই জিনিসটার কোনো কোনো ক্যারেক্টারিস্টিক, কোনো প্রপার্টিস বলে দেয়া নাই, ডেফিনিশনও বলা নাই, প্রপার্টিসও বলা নাই, সেই জিনিসকে কেউ নাই দাবি করাটা মানে এটা একেবারে অযৌক্তিক একটা জিনিস। কেন? আপনি যদি আমাকে এখন বলেন যে আছে নাকি নাই, আমি জিন্দেগিতে বলতে পারবো না আছে নাকি নাই। কেন? কারণ বলতে আপনি কি বোঝাচ্ছেন এটা আমি জানি না। এটা আপনি যতক্ষণ আমাকে ক্লিয়ারলি না জানাবেন ততক্ষণ পর্যন্ত আমি এটা দাবি করা তো দূরের কথা, এটা আছে না নাই সেটাও যাচাই করতে পারবো না। আপনাকে ডেফিনেশন দিতে হবে, প্রপার্টিস দিতে হবে, তারপরে আমি এটা করতে পারবো। আমরা দেখতে পারি আল্লাহর ক্ষেত্রে, বিষ্ণুর ক্ষেত্রে, ব্রহ্মার ক্ষেত্রে, ইয়াওয়ের ক্ষেত্রে, জিজাসের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে ক্লিয়ারলি ডেফিনেশন গুলো দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? ওদের দাবিকৃত কিতাবে দেখা আছে। তাই সেইগুলো দিয়ে আমরা যাচাই করতে পারি। ওকে, কিরকম যাচাই? আরশ, আরশ বলতে কোনো ঢেঁড়স জিনিস থাকতে পারে? উত্তর হচ্ছে কোথায়, আরশ কোথায় আছে বলা হচ্ছে পানির উপরে। তারপরে আরশ কোথায় ছিল বলা হচ্ছে তখন কিছুই ছিল না, শুধু পানি ছিল, তারপর আরশ। এই যে দাবিগুলো করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে এভিডেন্স, এখন পর্যন্ত প্রাপ্ত এভিডেন্স, আমরা জানতে পারছি যে না, এই ধরনের কোনো কিছু অ্যাটলিস্ট মহাকাশে থাকা পসিবল না। এটা পৃথিবীতে, এটা পৃথিবীর সাথে মেলে, পৃথিবীর ক্যারেক্টারিস্টিক্সের সাথে মেলে যে পানি, পানির উপরে, এই যে উপরে বা নিচে, মহাকাশে উপরে বা নিচে বলতে কিছু নাই। শূন্য স্থানে, মানে মহাশূন্যে, এটাকে শূন্য স্থান বলা ঠিক না, মহাশূন্য আমরা নাম দিয়েছি, স্পেস নাম দিয়েছি, মহাকাশ নাম দিয়েছি। স্পেসের মধ্যে উপর নিচ বলতে কিছু নাই, আরশের উপর আরশের নিচ বলতে কিছু নাই, এবং আমাদেরও উপর নিচ বলতে কিছু নাই। আপনার যেটা উপর আমার সেটা নিচে। ধরেন আপনি বাংলাদেশে আছেন, আমি ধরেন ইউএসএ তে আছি, বা আমি ধরেন চিলিতে আছি, আপনার যেটা উপরে আমার সেটা ঠিক নিচে, একদম নিচে। আমার যেটা উপরে আপনার সেটা নিচে। তো আমাদের পৃথিবীতেও উপর নিচ বলতে অ্যাকচুয়ালি কিছু নেই। আমাদের উপর নিচটা সম্পূর্ণ বিপরীত হতে পারে, ভিন্ন ভিন্ন দিকে হতে পারে। তো এইটা দিয়ে আমরা যাচাই করতে পারি যে আল্লাহ বলতে কোনো কিছু আছে কিনা। তখন আমরা ক্লিয়ারলি বলতে পারি, যেমন আমি ক্লিয়ারলি বলতে পারি ওকে ফাইন, আল্লাহ নাই। কিন্তু আপনি যদি আমাকে বলেন গড নাই বা সৃষ্টিকর্তা নাই, আমি আপনার এটাকে বলবো না যে গড বা সৃষ্টিকর্তা নাই, আমি বলবো গডের ডেফিনেশন বা গডের প্রপার্টিস গুলো দেন, আমি যাচাই করে বলে দিচ্ছি এরকম কিছু থাকা সম্ভব কিনা। এবং এখন পর্যন্ত প্রাপ্ত যতগুলো লজিক দেওয়া হয়েছে ঈশ্বরের থাকার পক্ষে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা লজিকের ক্ষেত্রে দেখা গেছে যে সেগুলো ফ্যালাসাস। ফ্যালাসাস মানে হচ্ছে সেগুলোর মধ্যে যুক্তি না, সেগুলো আসলে কুযুক্তি, সেগুলোর মধ্যে কমতি আছে, ঘাটতি আছে, ঘাপলা আছে। সেই কারণে আমরা মানে আমি আমি নিজেকে হচ্ছে ওই পজিটিভ মানে নেগেটিভ যে ক্লেম, সেই ক্লেমকারী নাস্তিক বলে দাবি করি ওই সব কারণে। কিন্তু আপনি যদি আমাকে কোনো ডেফিনেশন না দেন, কোনো প্রপার্টিজ না দেন, এবং বলেন যে এইটা নাই, প্রমাণ করে দেখাও, আমি বলবো ভাই আপনার দাবি, আপনার আপনার হচ্ছে মেথডটাই ভুল হচ্ছে। আপনি আমাকে ভুলভাবে একটা জিনিস প্রমাণ করতে বলছেন। ঠিক যেভাবে আমি যদি আপনাকে এখন বলি আছে নাকি নাই প্রমাণ করে দেখান, আপনি তো দূরের কথা কারো পক্ষেই সম্ভব না, আমি ছাড়া আর কারো পক্ষে সম্ভব না যে ওইটা আছে না নাই।
এমনও হতে পারে আমার পক্ষেও সম্ভব নয় এটা আছে না নাই প্রমাণ করা, হতে পারে আমি নিজেও জানি না, আমি খালি নামটাই জানি, একটা নামটাই দিয়েছি। কিন্তু আমি যদি এখন ক্লিয়ারলি বলে দিই এইটা হচ্ছে একটা মশার নাম, একটু লালচে কালারের একটা মশার নাম, তখন আপনি আমি যে কেউই প্রমাণ করতে পারবে যে ওই জিনিসটা আছে নাকি নাই। এই হচ্ছে আস্তিক নাস্তিক। এবং আস্তিক নাস্তিকের আরেকটা এখানে একটা ব্যাপার আছে, একটা জিনিস সবাই ভুল বোঝে। কয়েন ফ্লিপিংটা দিয়ে আপনাকে উদাহরণটা দিই। কয়েনের এক পাশে শাপলা আছে বলে আপনি দাবি করলেন, আমি বললাম শাপলা যে আছে এটাকে আমি মানি না, শাপলা যে আছে এই বিশ্বাসটা থাকার নামই সে আস্তিক, এই বিশ্বাসটার অভাব থাকার নামই সে নাস্তিক। সে যদি দাবি নাও করে যে বাঘ আছে, উল্টা সাইডটা আছে, বা হেড টেইলের কথা মানে উল্টাটা যে আছে সেইটা দাবি যদি নাও করে, এরপরেও সে নাস্তিক। কেন? বিশ্বাসের অভাব থাকা মানে সে নাস্তিক, অবিশ্বাসী, বিশ্বাস নাই তার, অবিশ্বাসী, বিশ্বাস জিনিসটা নাই। তো এখন এরা দুইজনই আবার দুই রকমের হতে পারে, দুই রকমের হতে পারে, অজ্ঞেয়বাদী এবং জ্ঞেয়বাদী বা জ্ঞানবাদী, অজ্ঞেয়বাদী এবং জ্ঞেয়বাদী, অ্যাগনোস্টিক এবং নস্টিক বা জিনস্টিক, যে ওই উচ্চারণটা এক এক জায়গায় এক একভাবে করে। তো আপনি অ্যাগনোস্টিক কখন বলছি? আমি আপনার ক্লেমটাকে অবিশ্বাস করছি, কিন্তু সেই সাথে আমি প্রমাণ দেখাতে পারছি না যে অপোজিটটা বা অন্য কিছু আছে বলে, আমি কোনো কিছু নিয়ে দাবি করছি না। এই যে দাবি, নলেজ ক্লেম করা, এটা যদি কেউ করে তাহলে সে নস্টিক, জিনস্টিক, আর যদি কেউ না করে তাহলে সে অ্যাগনোস্টিক। আপনি যেমন আপনি আস্তিক হলেও অ্যাগনোস্টিক আস্তিক হতে পারেন। কিভাবে? আমরা আসলে দেখতে পারি অনেক মানুষ আছে যারা এসে বলে হ্যাঁ আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমি আল্লাহতে বিশ্বাস করি, কিন্তু ভাই আমি আপনাকে প্রমাণ দিতে পারবো না বা আমি যুক্তিও দিতে পারবো না, এটা জাস্ট আমার বিশ্বাস। উনি থাকতেও পারে নাও থাকতে পারে, বাট আমি বিশ্বাস করি উনি আছে। সত্য হতে, আমি বিশ্বাস সত্য হতে পারে নাও হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি উনি আছে। এরকম অনেস্ট মানুষ খুবই কম পাওয়া যায়। ম্যাক্সিমামই পাওয়া যায় কিরকম? আমি বিশ্বাস করি ঈশ্বর আছে এবং আমি প্রমাণ করে দিমু, অথবা আমি যুক্তি দিয়ে দেখাই দিমু যে সে আছে। এই ধরনের মানুষ বেশি পাওয়া যায়। এই ধরনের মানুষ হচ্ছে কি জিনস্টিক আস্তিক বা নস্টিক আস্তিক। আর যারা যারা দাবি করবে যে হ্যাঁ ঈশ্বর আছে বলে আমার মনে হয়, আমি বিশ্বাস করি, বাট আমি ভাই জানি না এটা সত্য না মিথ্যা এবং আমি প্রমাণ করতে পারবো না, এদেরকে বলা হয় অ্যাগনোস্টিক আস্তিক। এদের সংখ্যা খুবই কম। আর নাস্তিকের ক্ষেত্রে কেউ বলছে যে ঈশ্বর আছে বলে আমি দাবি করি, বিশ্বাস করি না, কিন্তু ঈশ্বর নাই কি মানে থাকা সম্ভব কিনা আমি আসলে ওইগুলো নিয়ে কেয়ার করি না বা ওইটা আমি প্রমাণ করতে পারবো না, তারা হচ্ছে অ্যাগনোস্টিক এথিস্ট। এদের সংখ্যা সবচেয়ে বেশি এথিস্টদের মধ্যে। আরেক দল যারা হচ্ছে দাবি করে মানে ঈশ্বর যে আছে এটার বিশ্বাসের তো অভাব তার মধ্যে আছেই, সে তো এটা বিশ্বাস করেই না, সেই সাথে আবার এটাও দাবি করে ঈশ্বর জিনিসটা নাই, অথবা ঈশ্বর জিনিসটা ইলজিক্যাল, থাকা পসিবল না, থাকাই পসিবল না। নাই দাবি করাটা খুবই কঠিন। কেন? কারণ ঈশ্বরের সংজ্ঞা দেওয়া হয়নি। ঈশ্বরের সংজ্ঞা দিলে, যেমন আল্লাহর ক্ষেত্রে একজন মানুষ একেবারে পুরা নাস্তিক এবং জিনস্টিক বা নস্টিক নাস্তিক হতে পারে, কিন্তু গড বা ক্রিয়েটরের ক্ষেত্রে কেউ হতেই পারে না। কারণ হচ্ছে তার তো প্রপার্টিজ বলা নেই, ডেফিনিশন বলা নেই, কেমনে সে প্রমাণ করবে নাই। কিন্তু সে এই ধারণাটাকে রিফিউট করতে পারবে যে এই ধারণাটা যৌক্তিক নাকি অযৌক্তিক, এই ধারণাটা কি ধোপে টেকে নাকি টেকে না। তো সেই ধরনের মানুষগুলোকে বলা হয় জিনস্টিক নাস্তিক বা নস্টিক নাস্তিক, অ্যাথিস্ট। আপনি চাইলে এটার একটা হচ্ছে আছে, এটার একটা ডায়াগ্রাম আছে, আপনি চাইলে আমি ডায়াগ্রামটা আপনাকে দেখাতে পারি। একটা সেকেন্ড আপনি অপেক্ষা করলে আমি আপনাকে দেখাচ্ছি। ওকে, দেখান তো দেখি, একটু মজার জিনিস বললেন বেশ। হ্যাঁ মানে এক্স্যাক্টলি এটা এটা আমিও অনেক মানে আমিও জেনেছি মাত্র কয়েক বছর আগে। আমি আগে মনে করতাম যে যারা হচ্ছে মানে অ্যাগনোস্টিক বোধহয় আরেকটা জিনিস, অ্যাগনোস্টিসিজম বোধহয় আরেকটা একটা মানে মতবাদ, বা নাস্তিক এবং অ্যাগনোস্টিক বোধহয় আলাদা একটা জিনিস। আমি ভাবতাম যে আস্তিক এবং নাস্তিকের মাঝামাঝি যারা থাকে তারা হচ্ছে অ্যাগনোস্টিক। আমিও জানতাম একটা সময়। আচ্ছা, ঠিক আছে, আপনি তো একসাথে অনেকগুলো বিষয় নিয়েই কথা বললেন। আমি আসলে কোনোটাতেই আজকে ইন্টারেস্টেড ছিলাম না, আমি অন্য বিষয়ে কথা বলতাম, যেহেতু চলে এসছে কিছু কথা বলি। প্রথমত আপনি বলেছিলেন যে ধর্মে ঈশ্বরের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো, বিভিন্ন ধর্মে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো যাচাই করে আপনি দেখছেন যে গড এ ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন গডের থাকার পসিবিলিটি নাই বা আছে বলে আপনার মনে হয় না, যে কারণে আপনি অবিশ্বাস করছেন। আচ্ছা এই যে ছবিটা একটু দেখে নিন, তারপর আপনার কথাটা যাচ্ছে প্লিজ। এই যে ছবিটা একটু দেখে ওকে, নিন, ক্লিয়ারলি কি দেখা যাচ্ছে নাকি জুম করবো এখানে? একটু জুম করা কাইন্ডলি। এই দেখেন, জিনস্টিক বা নস্টিক অপোজিশন হচ্ছে অ্যাগনস্টিক। এটা হচ্ছে নলেজ বেসড, এই ভাগটা হচ্ছে নলেজ বেসড, উপরে নিচে। উপরে যারা তারা হচ্ছে জিনস্টিক, নিচে যারা তারা হচ্ছে অ্যাগনস্টিক। আমি আশা করছি এই ডায়াগ্রামটার সাথে মানে এই ধরনের ডায়াগ্রামের সাথে আপনি আশা করছি পরিচিত, যে ডায়াগ্রামটা 2 ডাইমেনশনাল, মানে জি জি জি, পরিচিত, দুই জি। দুই দিক দিয়ে হচ্ছে শ্রেণীবিন্যাস প্রকাশ করে। হ্যাঁ, তো এখন আর এই বরাবর ডান বাম বরাবর মানে সরি,
এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষের দুই দিকে অপোজিট দিকে থিস্ট এবং অ্যাথিস্ট আছে। থিস্ট কি বিলিভ ইন এ গড অর গডস, যদিও যৌক্তিক সংজ্ঞা বা আধুনিক সংজ্ঞা হচ্ছে সুপার পাওয়ার্স, যে কোনো ধরনের সুপার পাওয়ারে বিশ্বাস করা। আর যদি শুধু গড আর গডস হয় তাহলে আবার হচ্ছে অনেক সমস্যা দেখা দেয়, কারণ তখন বুদ্ধিস্টদেরকে, অনেক হিন্দুদেরকে নাস্তিক বলতে হয়। যাই হোক, ওই আলোচনা ভিন্ন একটা আলোচনা। তো থিস্টদের মধ্যে আমরা কি পাই? দুই রকমের থিস্ট পাই। একটা হচ্ছে 100% সার্টেন যে গড আছেই, দাবি করে যে হ্যাঁ অবশ্যই আছে, সেইগুলোকে আমরা বলি জিনস্টিক বা নস্টিক থিস্ট। আর যারা হচ্ছে অ্যাগনস্টিক, তারা হচ্ছে কারা? অ্যাগনস্টিক থিস্ট কারা? যারা বিশ্বাস করে আল্লাহ আছে বা ঈশ্বর আছে বা ভগবান আছে, কিন্তু তারা দাবি করে না 100% শিওর যে আমি শিওর আল্লাহ আছেই বা ভগবান আছেই বা ঈশ্বর আছেই, আমি 100% শিওর, মানে শিওর মানে না যে তারা আছে কিনা, কিন্তু আমি বিশ্বাস করি আছে, বাট আমি প্রমাণ দিতে পারবো না ভাই, নাও থাকতে পারে, আমার বিশ্বাস ভুলও হইতে পারে, আমি বিশ্বাস করি, মানুষের বিশ্বাস ভুল হইতে পারে না। এইরকম যারা দাবি করে তারা হচ্ছে অ্যাগনোস্টিক থিস্ট, এদের সংখ্যা অনেক কম। আচ্ছা, নস্টিক থিস্ট কি অপোজিশনে? আচ্ছা, অ্যাথিস্ট জিনিসটা কি আগে সেটা দেখি একটু। ল্যাক বিলিভ ইন এ গড অর গডস, মানে বিলিভটাকে ল্যাক করে তারা। এই যে বিলিভ ইন এ গড অর গডস, এই জিনিসটাকে তারা কি ল্যাক করে, এটার অভাব আছে। মানে অপোজিট ক্লেমটা কিন্তু শুধু না, জাস্ট এই বিলিভটা না থাকাটাই হচ্ছে অ্যাথিস্ট। অপোজিট ক্লেম করুক বা না করুক, সেই অপোজিট ক্লেম করার ভিত্তিতে তারা দুই রকম। একটা হচ্ছে জিনস্টিক বা নস্টিক অ্যাথিস্ট, তারা 100% সার্টেন যে কোনো গড নাই বা গডস নাই। এরা কিভাবে সার্টেন? এরা সাধারণত হয় গডের বৈশিষ্ট্য শুনে প্রমাণ করে দেয় যে এই বৈশিষ্ট্যগুলা হচ্ছে এই বৈশিষ্ট্যের কোনো কিছু নাই, অথবা তারা কি করে, গডের বৈশিষ্ট্যগুলো যে অযৌক্তিক, গডের বৈশিষ্ট্যগুলো যেগুলো দাবি করা হচ্ছে সেগুলো যে অযৌক্তিক, সেই ধারণাটাকে রিফিউট করে দেয়। যেমনটা করে হচ্ছে সায়েন্স। সায়েন্স কি করে? গডের ধারণাটাকে রিফিউট করে। সায়েন্স কিন্তু গডকে রিফিউট করে না যে ও দ্যার ইজ নো গড। সায়েন্স কখনো এই ক্লেমটা করে না। কেন? কারণ সাইন্টিফিক মেথডে আপনাকে প্রমাণ পাইতে গেলে প্রপার্টিজ এবং ডেফিনিশন একদম পাই টু পাই হইতে, মানে পয়েন্ট বাই পয়েন্ট হইতে হবে, পুরা পুঙ্খানুপুঙ্খ ভাবে এক্সাক্ট ইনফরমেশন না দিলে সায়েন্স ওটা নিয়ে ডিল করতে পারে না। ফলসিফায়াবল কোনো একটা ক্লেম না করলে সায়েন্স কোনোদিন সেটা নিয়ে ডিল করতে পারে না। আমি যদি দাবি করি লাল রঙের গন্ধটা সুন্দর, এটা নিয়ে সায়েন্স কোনোদিন ডিল করবে না, কারণ এইটা ফলসিফায়াবল একটা ক্লেম না। লাল রঙের গন্ধ বলতে কিছু হয় না, রঙের কোনো গন্ধ হয় না। রং তো রং, রং তো নিজেই আরেকটা ক্যাটাগরি, গন্ধ তো আরেকটা ক্যাটাগরি নিজেই। তো সায়েন্স, এই কারণে সায়েন্স কি করে? সায়েন্স করে কি, গডের ধারণাটাকে রিফিউট করে সেই সিস্টেমে। আচ্ছা, তো এই ধরনের নাস্তিকের সংখ্যা অনেক কম, কারণ তারা সবাই সবসময় যুক্তি দিয়ে ভাই কথা বলাটা জরুরিও না নাস্তিক হইতে গেলে, এবং সবাই সবসময় সেটা করেও না, এত ঠেকা পড়ে নেই, জাস্ট বিশ্বাসের অভাব আছে, দ্যাটস ইট। এরকম মানুষের সংখ্যা তাই অনেক কম। কিন্তু এই যে অ্যাগনোস্টিক এথিস্ট, বিশ্বাসের অভাব আছে এবং তারা কোনোদিন দাবি করে না যে আমি 100% শিওর গড নেই, বা তারা দাবি করে না যে ও গড বলতে তো কিছু নেই, এই মানুষগুলোকে বলা হয় অ্যাগনোস্টিক এথিস্ট। তারা বিশ্বাসের যে তাদের মধ্যে অভাব আছে এইটারই নাম অবিশ্বাস, এবং এই কারণেই তারা নাস্তিক, কিন্তু তারা অ্যাগনোস্টিক নাস্তিক। তারা নতুন কিছু ক্লেম করছে না, নতুন কিছু তারা তারা অপোজিট দাবিটা ক্লেম করছে না। এই ধরনের নাস্তিকের সংখ্যা, অ্যাগনোস্টিক এথিস্টের সংখ্যা সবচেয়ে বেশি। এবং আমাকে যদি আপনি মানে এখনই যদি আপনি ঈশ্বরের সংজ্ঞা নিয়ে খেলাধুলা শুরু করে দেন, মানে ওয়ার্ড প্লেইং উইথ ওয়ার্ডস শুরু করে দেন, মানে ইকুইভোকেশন যদি শুরু করে দেন, এই শব্দের মানে এটা, ওই শব্দের মানে, তাহলে আমি ভাই আপনার সামনে জিনস্টিক বা নস্টিক এথিস্ট বলে দাবি করবোই না, কারণ আমি তখন নিজেকে অ্যাগনোস্টিক এথিস্ট বলবো যে ভাই আমি আপনার ক্লেমটা জাস্ট রিফিউট, মানে অবিশ্বাস করলাম যুক্তির অভাবে। আমি আপনার সাথে ফার্দার ডিসকাশনে তখন যাব না। ফার্দার ডিসকাশনে যাওয়া যায় যাদের সাথে, যারা হচ্ছে অনেস্ট থাকে, যারা হচ্ছে সেই প্রপার্টিজ গুলো নিয়ে ডিসকাস করতে রাজি থাকে, প্রপার্টিজ গুলো যাদের চেঞ্জ হয় না তাদের সাথে। এবং তাদের বেলাতেই আমি দাবি করি হ্যাঁ ভাই আমি একজন হচ্ছে জ্ঞেয়বাদী বা জ্ঞানবাদী নাস্তিক। কিন্তু সাধারণত মুমিন ভাইদের সাথে বা যারা হচ্ছে গিয়ে যুক্তিতর্কের একটু তাদের সাথে আমি অ্যাগনোস্টিক এথিস্ট বলে নিজেকে দাবি করি। এই হইলো অ্যাগনোস্টিক, থিস্ট এবং এথিস্টের পার্থক্য। আশা করি এটা একটা নতুন জিনিস আপনার কাছে। আচ্ছা, এনিওয়ে আপনার লাইনটা বোধহয় কেটে গেছে, আমি আবারও অ্যাড করি আপনাকে। হ্যাঁ, শামীম হাসান ভাই বলেন ভাই। শামীম হাসান ভাই, শামীম আপনি বোধহয় মিউট করে কথা বলছেন ভাই। নাইরি আপু, নীলিমা আপু ওয়েলকাম। উনি বলেছেন ইফ দেয়ার ওয়াজ এ গড হি উড হ্যাভ এস্টাবলিশড ইকুয়ালিটি বিটুইন মেন অ্যান্ড উমেন। এক্স্যাক্টলি, মানে গডকে যেভাবে পোর্ট্রে করা হয় ভালো একটা ক্যারেক্টার হিসেবে, সেরকম ক্যারেক্টার যদি থাকতো অবশ্যই সে নারী পুরুষের মধ্যে সমতা বাস্তবায়ন করতো। শামীম হাসান আপনি এখন কথা, হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলেন। অ্যাকচুয়ালি আমি কয়েকবার বুঝলাম না, অটোমেটিক বেরিয়ে গেলাম, আবার অবশ্য এসেছি।
জি, এটা আমার কাছে সম্পূর্ণ নতুন, অ্যাগনস্টিক এথিস্ট এবং অ্যাগনস্টিক থিস্ট। আমার প্রিভিয়াস নলেজ যেটা সেটাতে আসলে এটা মিসম্যাচ করে না। জাস্ট আমি একটু শিওর হওয়ার জন্য বলি, এগুলো কি আপনি তো ফিলোসফিক্যাল ভিউ পয়েন্ট থেকে আলোচনা করলেন তাই না? এগুলো হুম তো হুম। পিওর ফিলোসফিক্যাল টার্ম। আমি এখনো অব্দি কোনো ফিলোসফির কোনো আলোচনাতে এই জিনিসগুলো পাইনি। আপনি যেটা দেখলেন ডায়াগ্রাম, আপনি কি জাস্ট আমাকে কনফার্ম করতে পারবেন যে কোনো ধরনের ফিলোসফিক্যাল বই বা কোনো ফিলোসফার এই ধরনের কথা বলেছেন বা এই টার্মটা ইউজ করেছেন আমি ওদের আপনাকে আলোচনা? একটা ইয়ে করতে পারি, স্ট্যানফোর্ডের একটা ইয়ে আছে, প্লেটো ডট স্ট্যানফোর্ড, একটু দেখি। ওদের একটা পুরো ডেফিনেশনের এরকম ডিকশনারি মানে একটা ইয়া আছে, এনসাইক্লোপিডিয়া আছে, আমি একটু দেখি। ওকে, ডেফিনেশন ইটস ওকে। আমি ভাবছি যে ফিলোসফিক্যাল হ্যাঁ আলোচনাতে হ্যাঁ যেমন হ্যাঁ, ধরেন মানে আমার ফিলোসফির বই ডেফিনিশন হতে মানে পারে, ডিকশনারি না ওইটা, মানে আমি সেটাই বলতে চাচ্ছিলাম, ওরা যে ফিলোসফিক্যালি ওই, গ্লোসারি টাইপের কিছু। হ্যাঁ হ্যাঁ অনেকটা এরকম। এবং সেখানে তারা বিভিন্ন ধরনের আর্টিকেলের উপর ভিত্তি করে মানে এক ধরনের লিটারেচার রিভিউ করে, মানে ওদের এনসাইক্লোপিডিয়াটা এইরকম টাইপের লিটারেচার রিভিউ টাইপের, মানে জাস্ট ডেফিনিশন টাইপের না। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এই যে আচ্ছা, দেখুন, আহ, আচ্ছা, আমি অ্যাগনস্টিক নিয়ে আমি একটু কথা বলি। আপনি ওটা শেয়ার করেন বা যদি এটা ডাউনলোডেবল হয় ওটাও দিতে পারেন, আমি দেখে এই নিচ্ছি। যে স্ক্রিনে আমি দেখাচ্ছি, এথিজম এন্ড অ্যাগনোস্টিসিজম, এটাও পড়ে দেখতে পারেন একটু। এদের আর্টিকেল গুলো খুবই সমৃদ্ধ হয়, বুঝতে পারছেন, মানে এগুলো জাস্ট ডিকশনারি না। আপনি আচ্ছা, আপনি এই যে দেখেন সাইজ, ওকে দেখেন ওকে, ঠিক আছে। দেখলেই বুঝতে পারবেন। এটার লিঙ্ক কি পাওয়া দেখেন যাবে? আমি আসলে মোবাইল থেকে বলছি তো, আর্টিকেলটার মোবাইল সাইজ থেকে দেখলেই পড়াটা বুঝতে একটু পারবেন। পসিবল হচ্ছে না। আর্টিকেলটার সাইজ দেখলে আমি, আচ্ছা ঠিক আছে, আমি লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, আর্টিকেলটার সাইজ দেখলেই বুঝতে ওকে, পারবেন থ্যাংক যে ইউ। তারা কি করছে। আচ্ছা হ্যাঁ বলেন ভাই। আচ্ছা, দেখেন, নর্মালি ট্রেডিশনালি আমরা যেটা যে বুঝি অ্যাগনোস্টিসিজম বলতে, এটা আলাদা একটা ফিলোসফিক্যাল একটা কি বলবো তত্ত্বই বলতে পারেন। সেটা কিন্তু ডিফারেন্ট। আপনি নিজেও যেটা বললেন যে 3-4 বছর আগে আপনি এটা জেনেছেন, 3-4 বছরের আগে আপনি যেটা জানতেন, আমি সেটার কথা বলছি অ্যাগনোস্টিসিজম। এটা এটার সাথে আমার প্রথম যে যখন আমি শুনেছি অ্যাগনোস্টিক থিস, আমার কাছে মনে হয় অ্যাগনোস্টিক এবং থিস দুটো বিপরীতধর্মী শব্দ, সো দুটোকে একটা তারে আনাটা একটু কঠিন। আর যে ব্যাখ্যা আপনি দিলেন, ওকে, আমি আরো একটু পড়বো। বাট অ্যাগনোস্টিক শব্দটা কেন জানি অনেক জায়গায় ব্যবহার করা যায়, এটা যে শুধুমাত্র ঈশ্বর বা গডের ক্ষেত্রে তা কিন্তু না। আমি অনেক জায়গায় দেখেছি যে কেউ একজন কাউকে জিজ্ঞেস করলো যে তোমার এই ব্যাপারে মতামত কি, যে উম, এই জিনিসটা কি সফল হতে পারে আমরা যেটা করতে চাচ্ছি। তো সে বলছে আই এম অ্যাগনোস্টিক অ্যাবাউট ইট, যে এটার ব্যাপারে আমার সংরক্ষণশীলতা আছে বা আমি এখানে শিওর না। তো প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু অ্যাগনোস্টিক কথাটা ব্যবহৃত হতে পারে, বাট ফিলোসফিক্যাল দৃষ্টিকোণ থেকে অ্যাগনোস্টিসিজম যেটা, আমি ব্যক্তিগতভাবে যেটা জানি। আচ্ছা, আপনি বলেন তো বার্ট্রান্ড রাসেলের ফিলোসফিক্যাল পয়েন্ট কি ছিল, অবস্থান কি ছিল? আর রাসেল অ্যাগনোস্টিক এথিস্ট ছিল। হ্যাঁ, অ্যাগনোস্টিক এথিস্ট এই কথাটা আমি কিন্তু কোথাও পাই। আমি যেটা জানি যে বার্ট্রান্ড রাসেল তিনি ভাই ধরেন তার আগে, আচ্ছা ফিলোসফি। ধরেন 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 আগে, ধরেন আজ থেকে আজ থেকে আহ, আজ থেকে ধরেন উম, মাত্র কয়েক দশক আগে এইচআইভি এইডস নামক ভাইরাসটার হচ্ছে পাওয়া গেছে, অস্তিত্ব পাওয়া গেছে, মানে প্রমাণ পাওয়া গেছে বা এটার নামকরণ করা হয়েছে। নামকরণের আগে কি ওই জিনিসটার অস্তিত্ব ছিল না? অবশ্যই ছিল। যখন তখন যাদের এই রোগটা হতো তখন তাদেরকে কি করা হতো, অন্য আচ্ছা, কোনো আমি বুঝতে পারছি ভাই আপনি কি বলতে চাচ্ছেন। দেখেন, আমি পয়েন্টটা কি, আমার পয়েন্টটা হলো বার্ট্রান্ড রাসেল তিনি তার ফিলোসফিক্যাল পয়েন্ট ছিল অ্যাগনোস্টিক, বাট তিনি যেটা ব্যবহার করতেন, অর্থাৎ যারা ফিলোসফি সম্বন্ধে যাদের জ্ঞান নাই, যারা ফিলোসফির কোনো ধারণা রাখে না, তাদেরকে বর্ণনা করার জন্য নিজেকে নাস্তিক বলতেন, এথিস্ট। কিন্তু বাস্তবে তিনি এথিস্ট নয়, অ্যাগনোস্টিক ছিলেন। কিন্তু আপনি এখন যেটা বলছেন যে এই দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ না, এই দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ না, মানে এথিস্ট হলে অ্যাগনোস্টিক হওয়া যাবে না, অ্যাগনোস্টিক হলে এথিস্ট হওয়া যাবে না, এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না। এটা একটা পুরনো ধারণা ছিল আগে। অ্যাগনোস্টিসিজম বলতে মানে এটা যে নলেজ ক্লেম, এই জিনিসটাকে সেইভাবে রিকগনাইজ করা হইতো না। এই ভাগটা, এই ক্লাসিফিকেশনটা আগে এইরকম পুঙ্খানুপুঙ্খ ভাবে মানে সূক্ষ্ম ভাবে এইভাবে ডিফাইন করে দেওয়া, ক্লাসিফাই করে দেওয়া ছিল না আগে, বুঝতে পারছেন? যেমন এই যে ইয়েকে অনেক সময় আমরা দেখতে পারি, আইনস্টাইনকে অনেকে দাবি করে যে সে আস্তিক ছিল, সে আইনস্টাইনকে দাবি করা হয় আস্তিক ছিল। তো কেন? কারণ তখনকার ডেফিনিশনে তার কথাগুলো শুনলে মনে হতো যে সে সত্যি হয়তো এরকম প্যান্থিয়াজমকে আস্তিকতার মধ্যে ফেলে দিয়েছে। এবং সে মূলত সে প্যান্থিয়াস্টও ছিল না একেবারে, তাও আবার মানে তার একেবারে অন্য ধরনের, গড শব্দটাকে সে অন্যভাবে ব্যবহার করতো, ইউনিভার্সের রুলস গুলাকে গড বলতো, রিলিজিয়ন বলতো সাইন্টিফিক সায়েন্সের যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলোকে সে রিলিজিয়ন বলতো, যে সে একজন ডিপলি রিলিজিয়াস এথিস্ট বলতো নিজেকে, সে নিজেকে এইভাবে বলতো। তাহলে সেইগুলোর ক্ষেত্রেও ভাই আমরা ওইভাবে আলোচনা করলে ওইরকমই পাবো। আপনি আপনি মডার্ন ফিলোসফারদের নিয়ে আলোচনা করেন, তারা কিন্তু কেউই এইভাবে দাবি করে না যে আমি নাস্তিক না, আমি অ্যাগনোস্টিক। তারা সবাই এই ডেফিনিশন গুলোকে ক্লিয়ারলি রিকগনাইজ করেই নিজের পজিশনটা বর্ণনা করেন। যেমন দেখেন রিচার্ড ডকিন্স পর্যন্ত কিন্তু এই তার যে ডকিন্স স্কেলটা,
সেটার মধ্যেও এই জিনিসটাকে এইভাবে আলোচনা করা হয়নি। এই অ্যাগনোস্টিসিজমকে নাস্তিকতার সাথে মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ একটা পয়েন্ট ধরে নিয়ে তারপরে আলোচনা করা হয়েছে। সেই জিনিসটাই আপনাকে বললাম যে আপনি এটা আরো একটু পড়েন, পড়লে আপনি বুঝতে পারবেন যে অ্যাগনোস্টিসিজম বলতে আমরা আগে যা বুঝতাম সেই জিনিসটা এখন আর ওইভাবে ডিফাইন করা হয় না। তার মানে এখন কেউ যদি অ্যাথিস্ট বলে তাকে তাহলে বলতে হবে যে আপনি হয় অ্যাগনোস্টিক অ্যাথিস্ট অথবা নিনোস্টিক বা নস্টিক অ্যাথিস্ট, এটা বলতে হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মানে শুধু অ্যাথিস্ট বলে এখন ইন্ডিপেন্ডেন্ট কিছু নাই, শুধু অ্যাগনোস্টিক বলে ইন্ডিপেন্ডেন্ট এখন কিছু নাই, এটা বলতে হবে। মিউচুয়ালি এক্সক্লুসিভ নাই, কেউ যদি দাবিটা না করে, মানে একজন এমনও হতে আচ্ছা, পারে যে সে মিউচুয়ালি আসলে এক্সক্লুসিভ হলো না, বাট এটা কি মিউচুয়ালি, এই দুটো টার্ম কি মিউচুয়ালি ইনক্লুসিভ আপনি মনে করেন? ইনক্লুসিভও না এক্সক্লুসিভও না, বাট হ্যাঁ, দুইটা। দ্যাটস দ্য পয়েন্ট, দ্যাটস দ্য পয়েন্ট। এটা তো আমরা সবাই জানি, এর মধ্যে পার্থক্য আছে, বাট কাছাকাছি। আগের যে ট্রেডিশনাল যে ইয়েটা, আমার একটু হজম করতে একটু সময় লাগবে, তারপরেও যেহেতু হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চলে হজম আসছে। করতে আমারও সময় লেগেছিল ভাই, হজম করতে আমারও হ্যাঁ, সময় সমস্যা লেগেছিল। নেই, এটা নিয়ে আমি, আমার জানার আগ্রহ আছে, আমি এটা নিয়ে আরো জানবো। আপনি যেহেতু দিলেন, লিঙ্ক দিচ্ছেন, আমি দেখবো। বাট আমি এতদিন যেটা জেনে এসেছি বা বুঝে আসছি, বা যে বিষয়ে আমার আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, যে অ্যাথিস্ট যারা, তাদের মধ্যেও কমপক্ষে তিনটা ক্যাটাগরি। যেমন ধরুন, একজন সরাসরি এক পলিটির আছে, যে তারা সরাসরি বলছে যে ভাই আপনি যেটা দাবি করছেন এটা আমার গড, গড আছে কিনা, বা আপনার দাবিটা আমি মানছি না, আপনি গড আছে এটা দাবি করছেন আর আপনার দাবিটা মানছি না, এটাও এক ধরনের অ্যাথিস্ট। আর এক ধরনের অ্যাথিস্ট বলছে না, আসলে দেয়ার ইজ নো গড, তারা ডাইরেক্ট বলছে দেয়ার ইজ নো গড, এটা এক ধরনের অ্যাথিস্ট। আরেকটা বলছে গড তো নাই, বরং যারা গডের পক্ষে কথা বলছে এদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নেবে, অর্থাৎ যারা জাস্ট বলেই থেমে থাকবে না, বরং আরো অ্যাকশন নিতে চাচ্ছে, যে গড যারা আছে তাদের বিপক্ষে সরাসরি কথা বলছে, বা এরকম কিছু একটা যদি আমার মনে করি তিন ধরনের ইয়ে ছিল। কিন্তু এখন আপনি যে ডেফিনেশন দিচ্ছেন, তো শুধুমাত্র কেউ নিজেকে এথিস্ট বলতে পারছে না, তার সাথে আরেকটা অ্যাডজেক্টিভ যেটা অ্যাগনস্টিকের কথাটা দিতে হচ্ছে। এবার ঠিক আছে, এটা নতুন জিনিস, নতুন জিনিস শিখলাম আপনার কাছ থেকে, থ্যাংক ইউ। তবে আমার কিছু কথা আছে। এর আগে আপনি শুরুর দিকে বলেছিলেন যে গডের অস্তিত্বের পিছনে যে যুক্তিগুলো সবগুলো ফ্যালাসিয়াস। আসলে এটা কি একটু বেশি সরলীকরণ হয়ে গেল না? আপনি যতগুলো আর্গুমেন্ট আমরা জানি, এর মধ্যে হ্যাঁ, তো কিছু আর্গুমেন্ট আছে অত্যন্ত যৌক্তিক এবং গুরুত্বপূর্ণ, এবং আম, সবগুলোকে একেবারে ফ্যালাসিয়াস বলে দেওয়াটা বেশি সরলীকরণ না? আপনার কি মনে হয়? আচ্ছা, আমি এইটাতে যাচ্ছি। একটু যাওয়ার আগে আপনাকে আমি এই জিনিসটা একটু আপনাকে দেখাই, যে এই যে একটু আগে যেটা বললাম সেই জিনিসটার সম্পর্কে এই এই জায়গাতে আপনি এই ইতে পড়লে, মানে এই যে উত্তর সমূহের পাতাটাতে, এই জায়গাটাতে আপনি উত্তর সমূহের পাতাটাতে গেলে আপনি এই জিনিসগুলো পাবেন। নাস্তিকতা একটি বিশ্বাস কিনা, তারপরে নাস্তিকতা ঈশ্বরে অবিশ্বাস এবং ঈশ্বরে নাই বিশ্বাস কি একই জিনিস কিনা, এখানে আপনি এই যে অ্যাগনোস্টিসিজম, তারপরে জিনোস্টিসিজম, এইসবের জিনিসগুলোর সম্পর্কে আলোচনা পাবেন এই উত্তর সমূহ পাতাটাতে গেলে। উত্তর সমূহ পাতাটাতে গেলে ওখানে নতুন অন্য আর্টিকেলের লিঙ্কও পাবেন, যে আর্টিকেলে এইসব সম্পর্কে সুন্দর করে ব্যাখ্যা করা আছে। অনেকের আর্টিকেলগুলোর, অনেকেরই লেখা আর্টিকেলের লিঙ্ক এখানে দিয়ে দেওয়া আছে। এটা আরো আচ্ছা, আপডেটেড এখানে আপনি ঠিক পাবেন। আছে ভাই, আমি দেখবো। এটা আপনি দেখে আপনি নিন। যদি আর লিঙ্কগুলো আপনি একটু কাইন্ডলি দেন। এখানে আমার লিঙ্ক, আরেকটা প্রশ্ন আছে, দেখেন আপনারা নস্টিক কথাটা বলছেন তাই না? এখন আপনি যদি উইকিপিডিয়াতে নস্টিক কথাটা বলেন, লিখে সার্চ দেন, আপনি কিন্তু একটা ভিন্ন মিনিং পাবেন, কারণ নস্টিক শব্দ দ্বারা একটা বিশেষ সম্প্রদায়কে বোঝানো হতো জিসাস ক্রাইস্টের পরে। খ্রিস্টানদের একটা উপগোত্র বা এই ধরনের একটা কাউকে বোঝানো হতো। তো এই ধরনের যে জিনিসগুলো মনে করেন ব্যবহার একেবারে প্রচলিত, সেগুলোকে নিয়ে নতুন আর একটা টার্মে ব্যবহার করাটা কতটুকু ঠিক? আমি আসলে প্রশ্নটা বুঝতে পারিনি ভাই, আরেকবার যদি বুঝিয়ে বলেন কাইন্ডলি। আমি বলছি যে আমাদের তো এই যে শব্দগুলো, নস্টিক বা অ্যাগনস্টিক শব্দগুলো তো মানে একটা মিনিং বহন করে, এতে তো একটা মিনিং আছে অলরেডি। যেমন আপনি নস্টিক, শুধু নস্টিক কথাটা, হু আর দ্য নস্টিক, এটা কিন্তু জিসাস ক্রাইস্টের পর খ্রিস্টান ধর্মে অনেকগুলা সম্প্রদায় তৈরি হয়, ইয়ে তৈরি হয়, তাদের একটা গ্রুপকে নস্টিক বলা হতো, যারা আসলে তাদের কাছে নতুন কিছু স্ক্রিপচার ছিল বলে দাবি করতো, আমার জানা মতে তাদেরকে আচ্ছা, নস্টিক বলা হতো। এখন আমার প্রশ্নটা হলো, যেমন আর অ্যাগনস্টিকের দ্বারাও তো একটা বিশেষ তাৎপর্য ছিল, এই শব্দেরও একটা বিশেষ তাৎপর্য ছিল এবং বিশেষ আহ মিনিং এর ছিল। এখন এই শব্দগুলোর প্রচলিত অর্থ বাদ দিয়ে নতুন অর্থে ব্যবহার করাটা, এটা কতটুকু সঠিক? এটা তো আপনিও করেন, আমিও করি, চলার পথে আমরা প্রতিদিন করি। আপনি খেয়াল করে দেখেন, প্রতিদিনই আমরা করি, প্রচলিত অর্থকে আমরা বাদ দিয়ে করি। টেরোরিস্ট, টেরোরাইজ মানে কি? যেমনটা আমাদের হযরত জাকির নায়েক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টেরোরাইজ না, মানে তিনি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার প্রয়োজনীয়তা নাই, অ্যাকচুয়ালি এটা একটু বেশি। না, আমি তো একটু একজন, মানে আমি তো একটু তাকে ট্রল করবোই, তাই না বলেন? ট্রল করে ঠিক আছে, বাট এটা তো অপ্রয়োজনীয়, হ্যাঁ, but মানে তো যাই হোক, সেই জাকির নায়েক মেডিকেল ডাক্তার, উনি যেটা দাবি করেন, টেরোরাইজ মানে হচ্ছে ভয় দেখানো। যেমন পুলিশ অপরাধীর কাছে টেরোরিস্ট, কারণ পুলিশ অপরাধীকে টেরোরাইজ করে। দেখেন, সে কিন্তু কথাটা মিথ্যা বলেনি, কথাটা কিন্তু সে ঠিকই বলেছে। টেরোরাইজ মানে আসলেই তো ভয় দেখানো। মানে টেরোরাইজ শব্দটা তো
যখন প্রথম এই শব্দটা উৎপত্তি ঘটলো তখন তো এই শব্দটার মানে এটাই ছিল ভয় দেখানো, কিন্তু সময়ের সাথে সাথে শব্দটার অর্থ চেঞ্জ হয়ে যায়। ভাই এটাই তো মানে এটা তো খুবই কমন একটা ব্যাপার যে আমরা সময়ের সাথে সাথে প্রত্যেকটা জিনিসকে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে ডিফাইন করি। যে জিনিসটা আগে খুব ভালোভাবে চমৎকারভাবে ডেফিনিশন গুলো ঠিক করা ছিল না, সেগুলো আস্তে আস্তে আরো আমরা ডেফিনিশন গুলো ঠিক করি যাতে আমরা আরো প্রিসাইজ হই। কেন? যাতে আমরা জ্ঞান চর্চাতে আমাদের সুবিধা হয়। ধরেন একটা আপনি আর্টিকেল লিখেছেন এবং সেখানে মানুষ জানেই না এক্স এ ডি জ্যাড মানে কি। জ্যাড মানে ধরেন জাড শব্দটার মানে অনেক কিছুই আছে। ধরেন জাড শব্দটার মানে হাড়ি ভাঙা আম, জাড শব্দটার মানে হচ্ছে পাখি, এক ধরনের পাখি, জাড শব্দটার মানে হচ্ছে উট পাখির ডিম, জাড শব্দটার মানে হচ্ছে টুথব্রাশ দিয়ে পেটাও। এই জাড শব্দটার অনেকগুলো মানে আছে। ধরেন এখন আপনি এই জাড শব্দটা একটা আর্টিকেলে যদি ব্যবহার করেন বা কোথাও যদি ব্যবহার করেন, এটা যদি প্রিসাইজড একটা অর্থ না থাকে, কোন সেন্টেন্সে বা কি রকম পরিবেশে কি এই শব্দটা ব্যবহার করলে কোন অর্থ নিতে হবে, এটা যদি ডিফাইন করা না থাকে, তাহলে আমাদের জন্য খুবই কষ্টকর হবে না ওইটা পড়া বা ওইটা সম্পর্কে আলোচনা করা? হ্যাঁ, স্বাভাবিক। এই জন্যই এই শব্দগুলোকে আরো ঢেলে সাজানো হচ্ছে। এই যে নাস্তিক শব্দটাই দেখেন। এখন ভাই আপনি যেটা বলছেন সেটা প্রায়োগিক অর্থ একটা জিনিস, একটা শব্দের অর্থ একটা প্রচলিত আছে। যেমন ধরেন ওজন, ওজন বলতে আমরা একটা জিনিস বুঝাই, বাট ফিজিক্স ওজনের একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে। কিন্তু সমস্যা এক্স্যাক্টলি। হলো যেটা ডেফিনেশন যখন নির্দিষ্ট থাকে, দ্যাটস দ্য পয়েন্ট। নির্দিষ্ট একটা ডেফিনেশন থাকার পরেও নতুন আর একটা নির্দিষ্ট ডেফিনেশন দেওয়া, সেটা প্রবলেমেটিক কিনা, আমার কোশ্চেনটা তো এখানে। হ্যাঁ, যখন একটা জিনিসের ব্যবহার একটা অর্থ আছে, বাট আবিধানিক অর্থ একরকম, বাট পারিভাষিক অর্থ বা যে ক্ষেত্রটা ব্যবহৃত হচ্ছে সেখানে অর্থ নাই, আপনি নতুন করে দিচ্ছেন, ইটস ওকে। নতুন উপর দিকে যাচ্ছে, আরো নতুন নতুন কিছু আছে, ঠিক আছে। কিন্তু অলরেডি একটা জিনিস আপনার একটা ডিসিপ্লিন, সেটা ফিলোসফি হতে পারে, অন্য কোনো ডিসিপ্লিন হতে পারে, ডিসিপ্লিনে একটা মিনিং বহন করে একটা শব্দ, একটা টার্ম, এটা একটা টার্ম, একটা নির্দিষ্ট জিনিস আছে অলরেডি স্টাবলিশ। এখন সেই টার্মটাকে আপনি আবার আরেকটা নতুন একটা মিনিং, সেটা তার সাথে হয়তো মিলও আছে, কিছুটা মিল আছে কিছুটা নাই, সেই টার্মটাকে আবার আরেকটা নতুন অর্থ যখন আচ্ছা তার মাসুদ কোনো ভাই, টার্ম মাসুদ দেওয়া উচিত ছিল। ফাহিম ভাই, আপনাদেরকে একটু ব্যাকস্টেজে রাখলাম, ওনার সাথে কথা শেষ করি, আমি আপনাদের সাথে ঢুকবো না। আমি যে মানে ভেবেছিলাম আপনারা হয়তো এই আলোচনাতে কন্ট্রিবিউট করবেন, আমরা আপনার সাথে একটু পরে আলোচনা করবো। ব্যাকস্টেজে একটু অপেক্ষা করুন। শাহিম ভাই, আপনি যেটা বললেন ওজন শব্দটার আগে থেকে একটা একটা সুনির্দিষ্ট অর্থ ছিল। ওজন মানে কি? আমার ওজন ধরেন ধরে নেন 70 কেজি, অমুকের ওজন 69 কেজি। এই ওজনটা মানে কি বোঝানো হইতো, এটা একেবারেই হচ্ছে সুনির্দিষ্ট করা ছিল। বাংলা একাডেমিতে এটার একটা অর্থ বলা ছিল। তারপরে ওজন শব্দটা এসেছে হচ্ছে ইয়ে ফিজিক্সের হাত ধরে। তাইলে দেখেন, আজ থেকে 400-500 বছর আগে ওজন শব্দটার একটা সুনির্দিষ্ট অর্থ থাকার পরেও ওজনের নতুন একটা অর্থ হয়ে গেছে। এখন ওজন এবং ভর আলাদা অর্থে ব্যবহৃত হয়। আমার ভর কত কেজি আর আমার ওজন কত কেজি, এটা সুনির্দিষ্ট ভাবে বলে দেয়া হয় এখন। তাহলে তার মানে সুনির্দিষ্ট অর্থ থাকা সত্ত্বেও তো চেঞ্জ হচ্ছে ভাই, নাকি? চেন হচ্ছে, সেটা তো আপনার ব্যবহারিক থেকে পারিভাষিক ক্ষেত্রে অর্থাৎ ডিসিপ্লিনে যখন যাচ্ছে তখন সেটা পূর্ণতা লাভ করছে, এটা তো আমার দ্বিমত নেই। বাট এখন যদি আমি বলি, ফিজিক্সে তো ওজনের একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে, ভরেরও একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে। এখন আপনি এই ওজন শব্দটাতে ফিজিক্সে আলোচনা করতে যে আর একটা স্লাইটলি একটু ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন, ওজন শব্দটা স্লাইটলি হ্যাঁ আর একটু ভিন্ন অর্থ প্রকাশ হ্যাঁ করছে, হ্যাঁ, এটাও তখন তো সম্ভব। সমস্যা দেখা দেবে। তখন তো অবশ্যই। সমস্যা দেখা দেবে। আর যে জিনিসটা ঘটছে, আপনার এই অ্যাথিস্ট, অ্যাগনস্টিক এবং নস্টিক শব্দটা যখন আপনি ফিলোসফিতে ব্যবহার করছেন, তখন প্রবলেমটা হচ্ছে, কারণ অলরেডি ফিলোসফিতে এদের একটা এস্টাবলিশড মিনিং আছে। তো আপনি যখন এটাকে আরেকটু স্লাইড চেঞ্জ করে নতুন একটা টার্মের দিকে নিয়ে যাচ্ছেন, তখন মানে বিষয়টা মেনে নিতে একটু সাংঘর্ষিক মনে হচ্ছে আমার কাছে। আবার এটা তেমন কোনো না না গুরুত্বপূর্ণ না কিছু ভাই, না, আপনি এটা যে জিনিসটা কন্টেক্সট বললেন, শামীম ভাই, আপনি যে জিনিসটা বললেন সায়েন্সের ক্ষেত্রে তো এই জিনিসটা অহরহ ঘটছে। এক একগুলো শব্দর সায়েন্সে একদম নির্দিষ্ট অর্থ থাকা সত্ত্বেও সেইটা ভেঙে আরো কয়েকটা শব্দ ব্যবহার করা হচ্ছে, বা সেইটা ছেড়ে দিয়ে নতুন আরেকটা শব্দ ব্যবহার, এরকম তো অহরহ উদাহরণ আছে ভাই। নতুন শব্দ ব্যবহার হচ্ছে, বাট ওই না না শব্দটা না, দিয়ে কি সেই নতুন মিনিং শব্দটারই দেওয়া অর্থ হচ্ছে? পাল্টে দেওয়া হচ্ছে। যে আগে সেই শব্দটা দ্বারা এক ধরনের জিনিসকে বোঝানো হতো, এখন সেই শব্দটা দ্বারা অন্য আরেকটা জিনিসকে বোঝানো হচ্ছে। সেই শব্দটার আচ্ছা, জাস্ট বদলে আমাকে একটা উদাহরণ দেন কাইন্ডলি, একটা একটা। আচ্ছা, একটা উদাহরণ এই মুহূর্তে আপনাকে দিতে গেলে আমি দিতে পারি হচ্ছে, ধরেন আচ্ছা, স্পিড। সায়েন্সে স্পিড জিনিসটা দেখেন, স্পিড দুই রকম। একটা হচ্ছে কি, আমরা যেটা বাংলা জানি হচ্ছে আরে বাংলায় দুইটা আমি ভুলে গেলাম। একটা হচ্ছে বেগ আর একটা হচ্ছে দ্রুতি। দেখেন,
আগে কিন্তু এটা পার্থক্যটা ছিল না, পরে এই পার্থক্যটা করা হয়েছে স্পিড ভাই দ্বারা। আপনি কই পাইলেন ভাই? ভেলোসিটি আর স্পিড তো দুটা আলাদা জিনিস, বেগ দ্রুতি হ্যাঁ তো আলাদা জিনিস, আলাদা শুরু জিনিস। থেকে কি আলাদা ছিল ভাই? স্পিড তো স্পিড ভাই আলাদা। ভাই শুরু ভাই আমি থেকেই ছোটবেলা থেকে যতটুকু ফিজিক্স পড়েছি আমি কোথাও এটা দেখি নাই ভাই আপনার বেগও যা ছোটবেলা দ্রুত, এটা আমি কোথাও পাই নাই ভাই। শামীম ভাই, আপনি আচ্ছা যখন তাহলে আপনি আমাকে এটা জিমন্যাস্টিক বলেন, শব্দটা এটা বলছেন, কত আগে? শামীম ভাই কথাটা আমার শুনে আচ্ছা নেন, কথা শোনার আগেই বললেন না প্লিজ। আপনি আচ্ছা যখন ঠিক আছে, বলেন, আপনার শেষ করেন, ছোটবেলা আপনি নিয়ে শেষ কথা করেন। বলছেন, তার মানে হচ্ছে আপনি কয় বছর বেঁচে আছেন? 60 বছর বেঁচে আছেন, আপনার বয়স কত হবে? 40 বছর হবে সর্বোচ্চ। 40 না না, বছরে অত আপনি বয়স না, পরিবর্তন অনেক কম। কত না, তাহলে আপনি মাত্র 40 বছর বয়সে বা 60 বছর বয়সের জীবনে কতটুকু পরিবর্তন হয়েছে সেইটা নিয়ে আমাকে বলছেন যে ভাই আমি তো ছোটবেলায় পড়ছি, কই এটা তো পাল্টে নাই। আবার আচ্ছা ঠিক জিনোসিস, আছে, তাহলে আপনি, আমি বুঝতে পেরেছি আপনি কি বলছেন, তাহলে আপনি বলেন যে স্পিড শব্দটা ভাই আমার কখন কথাটা শুনে দ্রুতি নেন, এবং, আমি বুঝতে আপনি পেরেছি ভাই, বুঝতে বেগ হবে আমার এবং কথা। দ্রুতি দুটাই বোঝাতো, এটা কত সালের দিকে? ভাই আমার কথাটা একটু শুনে নেন, আমার কথাটা একটু শুনে নেন। আমি আমি ভাই এই মুহূর্তে আমি সেটা বলতে পারবো না ভাই কত সালে, কিন্তু আমি এইটা গ্যারান্টি দিয়ে বলতে পারি ভেলোসিটি এবং স্পিড এইটার সংজ্ঞা আগে থেকে সুনির্ধারিত ছিল না, একটা সময় এইটাকে আলাদা করে নির্ধারিত করা হয়েছে, এইটা তো ভাই মানে নিঃসন্দেহে। কিন্তু আপনি যেটা বলছেন জিনোসিস শব্দটা আজ থেকে 2000 বছর আগে কোথায় কোন খ্রিস্টিয়ানরা কি অর্থে ব্যবহার করতো না করতো, যেমন ধরেন আলট্রুইস্ট শব্দটা, আমি নিজেকে আলট্রুইস্ট বলি, বাট আলট্রুইস্ট তো ভাই প্রথমে রিলিজিয়াস লোকজন নিজেদেরকে দাবি করতো আলট্রুইস্ট বলে, এখন তো আমি দাবি করি আলট্রুইস্ট বলে, কারণ আলট্রুইস্ট শব্দটার মানে পাল্টে গেছে, পরোপকারী শব্দটা, এই জিনিসটা যেটা মানে পাল্টে গেছে। আপনি 2000 বছর আগের উদাহরণটা দিলেন, কিন্তু যখন আমি যখন আপনাকে ভেলোসিটি বা স্পিডের কথাটা বললাম, ভেলোসিটি আর স্পিড এই জিনিসটা কি ফিজিক্সের শুরু থেকেই আলাদা করে জানতো মানুষ? উত্তরটা হচ্ছে না। কারণ মানে এক্সিলারেশন জিনিসটা সম্পর্কে তো ভাই একদম শুরু থেকেই মানুষ জানতো না। মানুষ ধীরে ধীরে এই জিনিসগুলো আপডেট হয়েছে, কবে আপডেট হয়েছে ভাই আমি তো এটা জানতে পারবো না, এটা একটা ফিজিক্স স্টুডেন্টকে বললে সেও হয়তো বলতে পারবে না। ফিজিক্সের ফিলোসফি নিয়ে যে পড়েছে সে হয়তো বলতে পারে, তারা হচ্ছে ফিজিক্সের হিস্ট্রি নিয়ে পড়েছে, কবে কিভাবে পাল্টেছে সেটা নিয়ে বলতে পারবে। আহ, তখন সে হচ্ছে ওইটার অর্থটা বলে দিতে পারবে যে এইটা অত সালের দিকে এই ফিজিশিয়ান এই ফিজিসিস্টরা তারা হচ্ছে এইটার মানে বলতে এটা বোঝাই, তো এখন এটার মানে বলতে এটা বোঝায়, এইভাবে তারা বলতে পারবে, তারা ওইভাবে বলতে পারবে। আচ্ছা বুঝতে দেখেন, আমি পারছেন? আসলে এখানে আমাদের যে আলোচনাটা চলছিল, আপনি বলছিলেন যে কিন্তু আপনি একটা আপনি উদাহরণ, স্পেশালিস্ট কিন্তু ওয়ার্ড। আপনি সেটা কি বললেন, আপনার জীবন দশায় আপনি পান নাই এটা পাল্টানো, এটা একটু ডিসঅনেস্টি এখন হয়ে আমি গেল তো না? আপনাকে, ওকে ভাই আমি ঠিক আছে স্বীকার করলাম, বাট আমি তো আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি যদি সত্যি স্পিড দ্বারা একই সঙ্গে গতি এবং দ্রুতি দুটাই বোঝাতো, এটা রিয়েলি আমি জানি না। এখন যদি আপনি বলছেন এটা সম্পূর্ণ নিউ, টোটালি আমার কাছে new। আহ, এটা তাহলে আমার চিন্তার বিষয় যে ফিজিক্স আর স্পিড দ্বারা গতিও বোঝাতো দ্রুতি বোঝাতো, দুটো পার্থক্য কি? দিক তো একই আছে, বাট একটার সাথে দিক আছে আর একটা দিক বোঝাতো না, এটাই তো পার্থক্য। বাট আমার এটা ধারণা ছিল না যে স্পিড দ্বারা একই সঙ্গে আগে দুটা জিনিস বোঝাতো, পরবর্তীতে ভেলোসিটিকে অবশ্যই চেঞ্জ করে ইয়ে করে এতে আনছে। আই ডিডন্ট নো দ্যাট, আই মাস্ট কি বলবো, কনফিউজ। আবার ভাই, যাই হোক ভাই আপনি আমাদের কি মনে করেন ফিজিক্স, আপনি কি তাহলে জানতেন যে ফিজিক্সে প্রথম দিন থেকেই মানুষ যেদিন স্পিড জিনিসটা বা ভাই গতি প্রথম সম্পর্কে দিন আলোচনা থেকে শুরু ফিজিক্স করেছে শব্দটা কবে থেকে শুরু তখন হয়েছে বলেন তো? ফিজিক্স এক্স্যাক্টলি, শব্দটা কবে থেকে শুরু হয়েছে? মানে আপনি তো দাবি, এখন না না দাবিটা কিন্তু শোনেন, আপনি দাবি করছেন যে এটা আপনি আপনি দাবি করছেন যে আপনার কাছে আপনি দাবি করছেন যে এই দুটো একসাথে ইউজ করা হইতো, আমি দাবি করছি আলাদাভাবে ইউজ করা হতো। আমার পক্ষে আমি একটা অ্যাটলিস্ট একটা মানে আমি প্রুফ দেখাইতে পারিনি, মানে সাল দেখাইতে পারিনি, বাট আমি অ্যাটলিস্ট একটা লজিক দেখিয়েছি যে ফিজিক্সে বা কোনো মানে কোনো জ্ঞানের কোনো শাখাতেই প্রথম দিকে একসাথে ব্যবহার করা হইতো না। এই যে ফ্যামিলি জেনাস এই জিনিসগুলো যে আলাদা, ক্যারোলাস লিনিয়াসের আগে অল্প কয়েকজন ব্যক্তি ছাড়া তার আগে কেউ এইভাবে চিন্তা করতো না। চিন্তা করতো কি সব অ্যানিমাল, বা ধরেন একটা অ্যানিমাল বললেই বুঝে যেত যে হচ্ছে অ্যানিমাল শব্দটা দ্বারা আসলে বোঝানো হচ্ছে যে অ্যানিমাল মানে বোঝানো হইতো প্রাণী। কিন্তু অ্যানিমাল যে পরে একটা কিংডম, অ্যানিমাল দ্বারা যে একটা কিংডমকে বোঝানো হয় এটা আসলে কখন, যখন ক্লাসিফিকেশনটা হলো তখন। সেই লজিক দিয়ে আমি বলেছি যে একটা জ্ঞানের একটা শাখা, বিশেষ করে সায়েন্সের একটা শাখা, কখনোই একদিনেই প্রত্যেকটা টার্ম তারা নির্ধারণ করে না, এটা সম্ভবই না। এইটা আমার লজিক ছিল। আপনি অ্যাটলিস্ট ভাই এইরকম কিছুটা আপনি প্রেজেন্ট করেন ভাই, আপনি কথাটা শুনে লজিক নেন। দিচ্ছেন ঠিক আছে শামীম ভাই, হাসান আপনি কথাটা লজিক, শুনে নেন, কথাটা শেষই তো করতে দিলেন না কথা শামীম তো হাসান। আপনি বলছেন তো ভাই, আমি তো ওয়েট করেই আছি তাই না? এখন আপনি যদি আপনার তারা, আমাদের ইয়েটা করেন। আপনার তারা আছে? হ্যাঁ, আমার তাড়া নেই, বাট আমাকে তো কিছু তাহলে বলতে আমার দিতে হবে। পয়েন্টটা যদি আমি শেষ করতে না পারি, আপনি তাহলে কোন পয়েন্ট নিয়ে কথা বলবেন, মানে আপনি তাহলে কি জানাবেন আমাকে? আচ্ছা আমার ঠিক কথা আছে, যদি আপনি নাই শোনেন, আপনি যে আমাকে বিপরীতে কিছু বলতে চাচ্ছেন কি বলবেন, কথাটা কি নিয়ে বলবেন, আমার পুরো কথাটা যদি নাই শোনেন বলবেন কি নিয়ে? আমার মনে হয় আপনার পয়েন্টটা ক্লিয়ার মানে না এতটা। আমার পয়েন্টটা আপনি, না না একটু আপনি বুঝতে, ঠিক আছে এটা ভালো কথা যে আপনি বুঝতে পারছেন, কিন্তু আমাদের শ্রোতাদের মধ্যে তো অনেক মুমিন ভাইরা শুনছেন এখানে, যেমন এই যে এখন 415 জন আছেন, এদের মধ্যে অনেক মুমিন ভাইরা আছে যারা কিনা মানে একটা কথাকে একদম ভেঙে 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 ছোট বাচ্চাদের মতো স্পুন ফিডিং না করলে বোঝে না, অনেক সময় এইভাবে বোঝাতে হয়। তো তাই একটু আমি বলে নিই, আমার কথা পুরো শুনে নেন।
আমি বলেছি যে আমি তো অ্যাটলিস্ট একটা লজিক দিয়েছি যে জ্ঞানের শাখাগুলো এভাবে বিকশিত হয়েছে যে একটা টার্মকে দিনের পর দিন স্পেসিফাই করা হয়, রিডিফাইন করা হয়, নতুন করে ডেফিনেশন নতুন করে সেট করা হয়। সেই যুক্তিটা আমি বলেছি স্পিড এবং ভেলোসিটি এই দুটো শব্দ জিন্দেগিতে সম্ভব না একসাথে আসা, এবং অবশ্যই এই দুটো আলাদা করে এসেছে। এখন আপনি বিপরীতে অ্যাটলিস্ট সাল বলতে না পারেন কবে থেকে এটা বলা শুরু হয়েছে, কে বলা শুরু করছে, আপনিও কিছুই বলতে পারছেন না, কিন্তু অ্যাটলিস্ট এইরকম কিছু একটা লজিক দেন। আপনার লজিকটা কি হইতে পারে? যেমন আমি আন্দাজ করে বলে দিচ্ছি, আপনি বললেন যেটা ভুল না সঠিক। আপনার পক্ষে আমি আপনার জায়গায় হইলে, আপনার জায়গায় আমি হইলে এইভাবে বলতাম হয়তো যে ফিজিক্সে ভেলোসিটি বা স্পিড জিনিসটা যেদিন থেকে জানা শুরু হয়েছে, যেই ফিজিসিস্ট এই কথাটা বলেছে ওই দিনই সে নির্ধারণ করে দিয়েছে। এইটা হইতে পারে আপনার একমাত্র যুক্তি। এছাড়া আপনার পক্ষে আর কোনো যুক্তি থাকলে আপনি আমাকে বলেন একটু কাইন্ডলি। এবং এই যুক্তিটা মানে একটা খুব সহজভাবেই বলে দেওয়া যায় যে এই যুক্তিটা কোনোভাবেই ধোপে টেকে না। কোন বিজ্ঞানের কোন শাখাতেই এইভাবে একই মানে একেবারে শুরুতেই সবকিছু ডিফাইন করে দিলে এটা সম্ভবই না। আপনার মুখেই শুনি। আচ্ছা শোনেন, এইখানে আমি এটা এটা এই যে আলোচনা থেকে এখন যাচ্ছে, এটা কিন্তু আমাদের মূল বক্তব্যের পার্ট ছিল না। এখানে আলোচনা ক্রমে একদিক থেকে চলে এসছে। এটা ঠিক যে সকল টার্ম গুলো একদিনে ডেভেলপ হয়নি, বাট আমরা জানি এক একটা টার্ম মানে শুধুমাত্র যে টার্ম তা না, এটা একটা আইডিয়াকে রিপ্রেজেন্ট করে। সো আমার বিশ্বাস আগে থেকে আইডিয়া গুলো ছিল, এখন সেটাতে নতুন একটা টার্ম দেওয়া হচ্ছে। এখন আপনি আপনি উদাহরণস্বরূপ আমরা যে আলোচনা, মূল আলোচনা যেটা ছিল, আমার পয়েন্টটা ছিল এটা যে আমরা একটা টার্ম একটা নির্দিষ্ট ধারণা বা আইডিয়াকে রিপ্রেজেন্ট করে আমরা সেটা ব্যবহার করে আসছি। এখন নতুন একটা আইডিয়া যেটা স্লাইটলি ডিফারেন্ট ওই টার্ম থেকে, নতুন একটা আইডিয়ার ক্ষেত্রে ওই একই টার্ম ব্যবহার না করে কেন আমরা নতুন আর একটা টার্ম ব্যবহার করতে পারি না? তো এই ক্ষেত্রে আপনি বললেন যে এটা ফিজিক্সে হয়েছে, এরকম একই জিনিস বায়োলজিতে হয়েছে, কত বোঝা হতো। বায়োলজির ক্ষেত্রে আপনি যেটা বললেন ভাই, অ্যানিমেল ঠিক আছে, এটা কিংডমের কথা বললেন, ওকে, বাট এর মধ্যে কি পার্থক্য হয়েছে? নতুন নতুন অবশ্যই আছে। আগে যাদের অ্যানিমেল বলা হয় এখন তাদের অ্যানিমেল বলা হয় না ভাই। অ্যানিমেলের মধ্যে না, এখন ওকে তো ঠিক আছে, অ্যানিমেলের অ্যানিমেলের মধ্যে যে ভাগগুলা, তারপরেও তো সেগুলো তো আপনি যেগুলো যে 9টা না 10টা ইয়ে আছে, পর্ব আছে, সবগুলো তো অ্যানিমেলের মধ্যেই যায় নাকি? এখন আপনি চিন্তা না না, করছেন অ্যানিমেলের ঠিক মধ্যে আছে। যায় না ভাই, সবগুলো অ্যানিমেলের মধ্যে যায় না। এবং সব মানে ওই জন্যই বললাম যে এইগুলোর এখন নির্দিষ্ট সংজ্ঞা আছে। যেমন লাইফ, জীবন, এটা ফিলোসফিতেও আগে এক ধরনের সংজ্ঞা ছিল, এখন এক ধরনের সংজ্ঞা। ওকে ঠিক আছে, লেটস ইট পাস, আমরা মনে হয় বেশি মানে আমরা ডিবেটেড তাহলে হয়ে যাচ্ছি। একদম প্রথমের দিকে তাহলে চলে আসতে পারি এখন, যে আচ্ছা আমার মোরাল ইমোরাল, তাই না? যে যে আমি আমি ডিনাই করি বা আমি বিশ্বাস করতে অস্বীকার করি প্রমাণের অভাবে যে ঈশ্বর বলতে কিছু আছে এবং তার পাঠানো ধর্ম বলতে কিছু আছে, তার পাঠানো ধর্মগ্রন্থগুলো সে পাঠাইছে, এই জিনিসটা আমি বিশ্বাস করতে অস্বীকার করি। এবং আপনি বলেছিলেন যে আমি যে বলেছিলাম যে এইগুলা সবগুলাই ফ্যালাসাস, এটা কি সরলীকরণ করা হলো কিনা। জি কথাটা জি হচ্ছে জি আপনি একটা আর্গুমেন্ট দেখান যেই আর্গুমেন্টটা আসলে আমার আগে কেউ রিফিউট করে নাই, এবং যেই আর্গুমেন্টটা হচ্ছে ফ্যালাসাস না, একটা আর্গুমেন্ট দিয়ে শুরু করতে পারেন, আমরা শুনি একটু। আচ্ছা, আপনার আগে রিফিউট করে নাই? আপনি কি বলছেন যে প্রত্যেকটা আর্গুমেন্ট রিফিউটেড হয়ে গেছে, এটা বলছেন? অলরেডি অলরেডি মানে আমার আগেই, আমি তো নতুন মানুষ ভাই, আমার বয়স আর কত, আমি আর কত বছর হয়েছে দুনিয়াতে আসছি। এমনও আর্গুমেন্ট আছে যেগুলো আমার 2000 বছর আগে রিফিউট করা হয়ে গেছে, বাট এখনো মানুষ এসে ওই আর্গুমেন্ট গুলো তুলে ধরে। কত আছে এরকম। আচ্ছা, এগুলো তাহলে এখনো আছে কেন বলেন তো? এগুলো রিফিউট হয়ে গেছে, তারপরেও ফিলোসফিতে মানুষ এগুলো আলোচনা করে কেন বলেন তো? থাকতেই পারে, মানুষ স্টুপিড বিলিভ করবে না? মানুষ স্টুপিড বিলিভ করতে করতে করবে কেন, এটা আপনি আপনাকে জিজ্ঞেস করতে পারেন, বা আপনার পরিচিত যারা ফিলোসফাররা কেন স্টুপিড হবে? তারা তো বেশ ক্রিটিক্যাল স্টুপিড থিঙ্কার, হয় নাকি? না ভাই? ফিলোসফার স্টুপিড হতে পারে না? কেন স্টুপিড হতে পারে না? গ্রেট গ্রেট, আমি মনে করতাম যে ফিলোসোফার যারা হয় তারা অন্তত সাধারণ মানুষের চাইতে একটু ভিন্ন প্রকৃতির, তারা ডিপ থট বা ডিপ থিঙ্কিং করতে পারে। আবার আমি যেটা মনে করি, আপনি ফ্যালাসাস কথা বলতে, হ্যাঁ প্রত্যেকটা আর্গুমেন্টের এগেইনস্টে ক্রিটিসিজম আছে, বাট এর মানে এই না যে ওই ওই আর্গুমেন্টটা একেবারে মানে ফেলে দেওয়া হবে, এটা না। একেবারে ফ্যালাসাস বা আপনি যেভাবে হ্যাঁ, বলছেন যে যদি রিপিট করে দিয়েছে, ক্রিটিসিজম আছে, কিছু ও ধরে ক্রিটিসিজম আছে, তালগাছ ধরে যেমন বসে থাকে কেউ, যদি তালগাছ ধরে কেউ বসে থাকে, আমি আপনার সাথে একমত, তাহলে সম্ভবই না তাকে রিফিউট করেছি বলে প্রমাণ করা, বা রিফিউট করেছি বলে মানে দেখায় দেওয়া সম্ভবই না। কারণ সে যদি তালগাছ ধরে বসে থাকে যে না 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 প্রমাণ হয় নাই, প্রমাণ হয় নাই, তাহলে তো হ্যাঁ অবশ্যই সম্ভব না, আমি আপনার সাথে একমত। আচ্ছা ঠিক আছে, আপনি শুধু মোরাল আর্গুমেন্ট আমাকে রিপিট করেন বারবার। আপনি আমাকে বলেন যে আপনি আমাকে বলেন, ধরেন একটা একটা ইমোরাল কাজের কথা বলেন, খুন করা, এটা কেন ইমোরাল আমাকে বলেন তো। আচ্ছা, মোরাল আর্গুমেন্টটা কি এটা বলেন। মোরাল আর্গুমেন্ট আপনি নিশ্চয়ই জেনেই মোরাল আর্গুমেন্ট শব্দটা ইউজ করেছেন, নাকি না জেনে? না জেনে হলে তাহলে আমি বলে দিতে না, পারি মোরাল জেনেই আর্গুমেন্ট। বলেছি মোরাল আর্গুমেন্ট বলতে কি তাহলে বোঝায়। আমি যে প্রশ্নটা করেছি, আমি যে সেইটা জেনেই প্রশ্নটা করেছি, এটাও তো আপনার বোঝার কথা ছিল। ঠিক আছে, তাহলে আচ্ছা শ্রোতাদের উদ্দেশ্যে বলি,
বলুন। শামীম ভাইয়ের দাবি হচ্ছে বা মোরাল আর্গুমেন্টের দাবি হচ্ছে যে পৃথিবীতে মোরালিটি বা ইমোরালিটি বলতে যে জিনিসটা, এই ধারণাটা এক্সিস্ট করে কারণ একটা সুপারম্যান উপরে বসে আছে। এই যে এইটাই হচ্ছে মোরাল আর্গুমেন্ট। আমি কি ভুল বলেছি শামীম ভাই? আই ডু নট এগ্রি উইথ ইউ। না ভাই, এটা মোরাল, আপনি রিফ্রেশ করেন, এটা আপনি বলেন। কিছুটা হয়তো আসে, বাট মোরাল আর্গুমেন্ট ফিলোসফিতে যেটা বোঝানো হয়, আহ, যে উম, আমরা দেখছি পৃথিবীতে ইভিলও আছে, গুডও আছে। আহ, কিন্তু উম, বাস্তবতার বিষয়টা হলো যে ভালো কাজ যে করবে, যে হু আর গুড দে শুড বি রিওয়ার্ডেড, যারা ভালো কাজ করে তারা পুরস্কার পাবে। আর উম, যারা খারাপ কাজ, তার দাবি হলো সে কি পাবে, সে শাস্তি পাবে। এটা একটা স্বাভাবিক প্রবণতা, বা এটা একটা নিয়ম। যদি এই নিয়মটা না থাকে তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে সবকিছুই যখন মানে কোনো কাউকে কোনো ভালো কাজ করতে আপনি বাধ্য করতে পারবেন না, খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবেন না। তো আমাদের যুক্তির দাবি হলো যে গুড, যে যে ব্যক্তি গুড বা ভালো, তার সে রিওয়ার্ড পাবে। আর যে ইভিল, খারাপ লোক, সে শাস্তি পাবে। বাট দুনিয়াতে আমরা কি দেখছি? দুনিয়াতে আমরা দেখছি যে যারা খারাপ তারা সবসময় শাস্তি পাচ্ছে না, বরং তারা অনেক ভালো আছে। তারা অনেক সুখে শান্তিতে জীবনযাপন করছে অন্যায় করা সত্ত্বেও। এবং যারা ভালো, বিপরীত ক্রমে তারাও অনেক সময় দেখা যাচ্ছে কষ্টে আছে, তারা সাফারিং করতেছে। সো এর থেকে হলো যে অবশ্যই লজিক্যালি অবশ্যই সেখানে আপনার একটা লাইফ থাকবে, এবং যেখানে এটাকে ব্যালেন্স করা হবে। অর্থাৎ যারা প্রকৃত অর্থে গুড ছিল তারা রেওয়ার্ড পাবে, এবং যারা প্রকৃত অর্থে ব্যাড বা খারাপ তারা পুরস্কৃত হবে। এটাই হলো আপনার মোরাল আর্গুমেন্টের মূল বিষয়। অর্থাৎ আহ, সর্বশেষ, অর্থাৎ এমন একটা অবশ্যই ইয়ে থাকতে হবে যে ব্যালেন্স হতে হবে। যদি ব্যালেন্স না হয়, তাহলে আপনি কাউকে মোরাল হতে বলতে বা এই মোরাল হওয়া থেকে বাধা দিতে পারেন না। আমি যতটুকু বুঝি এরকম। হ্যাঁ ভাই, আমি যেটা বলেছিলাম সেটাই আপনি বিস্তারিত বিস্তারিত বললেন আর কি। এই যে মোরাল আর্গুমেন্টটা, এইটা আহ, মানে আপনি যেটা মনে করছেন যে গুড অর এভিল এক্সিস্ট করে, মোরালিটি মোরালিটি এক্সিস্ট করে, মোরালিটির ধারণাটা এক্সিস্ট করে, গুড আর এভিলের ধারণাটাই তো আসলে মোরালিটির ধারণা কি জানি। হয়ে আমি সংক্ষেপে বলেছিলাম, আপনি বিস্তারিত বললেন, ধন্যবাদ। তো এই যে গুড আর এভিল এক্সিস্ট করে বা একটা জিনিসকে করে, সেটা গড ছাড়া সম্ভব আপনি দাবি করেছিলেন। এবং সেইটার পরের প্রশ্নটাই আমার প্রশ্নটা, সেম প্রশ্ন আবারও আপনাকে করছি। আপনি আমাকে কাইন্ডলি বলেন তো, খুন করা এইটা কেন খারাপ কাজ? আর নো, খারাপের সংজ্ঞা কি, স্কেল কি? আপ- আ- না, আপনি খারাপের স্কেল বলেন আপনি আমাকে। আপনি এইটা তো আমাকে একটা প্রশ্ন করছেন, দাবিটা তো আপনার ব্যাপারটা ছিল স্কেল তাই তো না? ডিফারেন্ট, তাই না? না না, দাবিটা তো গুড আর এভিল যে এক্সিস্ট করে গডের কাছ হুম। থেকে জেনে নিয়ে তো আপনিই তো দাবিটা করলেন নাকি? আমি ভাই, গডের কথা আমি একবারও বলি নাই এখানে। মোরালিটির যে আর্গুমেন্টটা, সেখানে আমি এটা বিশ্লেষণ করার সময় একবারও গডের কথা বলি, বুঝছেন? আপনি তো বললেন আহ, যে সে পানিশমেন্ট পায়, গড মাতুব্বর না ভাই, থাকলে সে পানিশমেন্ট কেমনে পাবে, এই জিনিসটা তো আপনি বলছেন। আচ্ছা, নাহিদ আপু বোধহয় কিছু বলতে চায়। নাহিদ আপু হ্যাঁ, প্লিজ। হ্যালো মাতুব্বর ভাই, থ্যাংক ইউ আমাকে যুক্ত করার জন্য। হ্যাঁ আপু। মানে আমি আসলে ঢুকলাম এই জন্য যে উনি যে বলছেন না যে মোরাল যে আর্গুমেন্ট দিচ্ছে, একটা আর্গুমেন্ট মোরালিটি কোন আর্গুমেন্টটা দিচ্ছে ওনার, তো সেটা বলতে হবে। কারণ মোরালিটি নিয়ে প্রচুর প্রচুর ফিলোসফাররা প্রচুর দিয়েছে, ঠিক আছে? আহ মানে প্রচুর ডিফারেন্ট ফিলোসফারের ডিফারেন্ট ভিউ পয়েন্ট আছে। আপনার সেটাকে বলতে হবে যে আপনি এথিক্স বা মোরালিটির কোন জায়গাটা নিয়ে, কোনটা নিয়ে ডিসকাস করতে চাচ্ছেন। আপনি তো এখানে মোরালিটির একটা যে মোরালিটির আর্গুমেন্ট আছে, এরকম একটা বলতে কোনো আর্গুমেন্ট নাই, প্রচুর আর্গুমেন্ট আছে। আপনি বলেন তো কোন আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টটা ধরে। আচ্ছা, এখানে প্রথম কথা আমি বলি মোরালিটি না, যে শব্দটা হলো মোরাল আর্গুমেন্ট। মোরাল আর্গুমেন্ট না, হ্যাঁ, মোরাল এক্সিস্টেন্স অফ আর্গুমেন্ট, গড, মোরাল আর্গুমেন্ট। ওকে। মোরাল আর্গুমেন্ট মিনস হচ্ছে ওটা, এটা তো মানে মোরালিটির ইয়ে নিয়ে কথা বলে, তাই না? তাই না? আপনি মানে এই মোরাল আর্গুমেন্ট কার, কোন ফিলোসফার এটা দিচ্ছেন সেটা আমাকে বলবেন তো। আমাদেরকে একটু বলেন তো কারটা নিয়ে ডিসকাস করছেন। আপনি যেভাবে ডিসকাস করছেন ফিলোসফিতে এরকম কোনো কিছু নাই। এইভাবে কোনো ডিসকাশন ফিলোসফিতে হয় না, ঠিক আছে? আচ্ছা আপনি আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা, কোন ওকে, ঠিক আছে। ফিলোসফারেরটা ডিসকাস করতে চাচ্ছেন স্পেসিফিকলি, ওই ফিলোসফারেরটা আপনার আমি বলতে যেটা হবে। বলেছি এটা হলো হুম। কান্টের ইয়েটা, কান্টের ইমানুয়েল কান্ট। হ্যাঁ। ইমানুয়েল কান্টের কি বলেছেন ওটা প্রপারলি বলেন তো। মোরাল আর্গুমেন্ট মোরাল বিষয়টা ছিল যে, আর্গুমেন্ট। আচ্ছা আমি আপনাকে বলি মানে তার আর্গুমেন্টটা কেমন। সেটা হলো যুক্তি বলে। তিনি বলছেন যে রিজন ডিমান্ডস দ্যাট, ভালো যারা আছে তারা অবশ্যই পাবে, কি বলে, পুরস্কৃত হবে। আর যারা ভাইস, তারা যথোপযুক্ত শাস্তি পাবে। উম, আর সর্বোচ্চ যে ভালো সেটা হলো সর্বোচ্চ যে ভালো সেটা হলো ভার্চু। আর উম, উম, আর সর্বোচ্চ
ওকে, এটা তো এই পর্যন্ত গেল। দ্য হাইস্ট গুড ইজ ভার্চু বাট দ্য কমপ্লিট গুড ইজ ভার্চু ইন হারমোনি উইথ হ্যাপিনেস। আপনার সর্বোচ্চ ভালো জিনিসটা তো ভার্চু, ওকে ঠিক আছে, বাট কমপ্লিট গুড হতে গেলে হারমোনি উইথ হ্যাপিনেস এর সাথে আসবে। বাট আমাদের এই বিশ্বে আনপ্রপোর্শনেটলি এটা আহ, দেখা যাচ্ছে যে ভার্চুরা যে সবসময় ভালো থাকছে, হ্যাপি হচ্ছে তা না, ভার্চুরাও দুঃখিত হচ্ছে, তারা শাস্তি পাচ্ছে। অন্যদিকে যারা এভিল বা ভাইস তারা ঠিকই সুখে আছে। তো এখানে যুক্তির সাথে এখানেই কন্ট্রাডিকশন হচ্ছে। তো যুক্তি যেহেতু বলে যে আপনার ভার্চু অবশ্যই হ্যাপি হবে আর ভাইস অবশ্যই শাস্তি পাবে, তার যথোপযুক্ত পানিশ হবে, কিন্তু বাস্তবে এটা ঘটছে না। সো যুক্তিকে টিকিয়ে রাখার জন্য আমাদের এমন একটা অন্য আর একটা জগৎ দরকার যেখানে এটা ডিউলি প্রত্যেকে তার প্রতিদান পেয়ে যাচ্ছে। এটাই মূলত ইমানুয়েল কান্ট যা বলেছেন, আমি যতটুকু বুঝি এটাই তার বক্তব্য। জি। আমরা মাতব্বর ভাই, আমরা কি ইমানুয়েল কান্টের মানে আর্গুমেন্টটা দেখবো? আপনি কি বলেন? হ্যাঁ, আমি দেখাতে পারি, আপনি বললে আমি দেখাতে পারি কান্টের একটু আর্গুমেন্টটা। মাতব্বর ভাই, আপনি একটু ইমানুয়েল কান্টের মোরাল আর্গুমেন্টটা কাইন্ডলি আনেন, আমরা একটু দেখি। কারণ এভাবে একজন এসে একটা কথা এভাবে বলবে তো হয় না, তাই না? ভাইস এন্ড মানে ভার্চু নিয়ে যে উনি ডিসকাশনটা করলো। মানে আপনারা কি বলতে চাচ্ছেন যে আমি যেটা বললাম এটা ঠিক না? না না না, সেটা বলছি না, আমরা ডিসকাস করতে চাচ্ছি আপনার আর্গুমেন্টটা নিয়ে, এবং কি বলছেন আপনি, কি প্রিন্সিপাল দাঁড় করাতে চাচ্ছেন, এটা তো বুঝতে হবে আমাদের। ভার্চু এথিক্স নিয়ে কথা বলছে মাতুব্বর ভাই। হুম হুম। কান্টের ইয়েটা সংক্ষেপে এটাই বলা চলে। এখানে মেটা এথিক্স আছে, আমার কাছে অনেকগুলি মানে আমার কাছে অনেকগুলি আছে, আপনি এটা দেখান। দেখি ওর লোক, উনি কি চলে গেছেন? ওনার হয়তো লাইনটা কেটে গেছে, আমরা অপেক্ষা করি উনি আসুক। হ্যাঁ, উনি এসেছেন। শুনতে পাচ্ছেন? কান্টের অন্টোলজিক্যাল আর্গুমেন্ট নিয়ে আমি একটা আপনাকে দিতে পারি মাতব্বর ভাই, আপনি চাইলে ওইটা, বা আপনি এটা যদি দেখান। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেছেন কোনো? না, আমি আপনাকে দিচ্ছি, আমি এখনই দিচ্ছি প্রাইভেট চ্যাটে। আচ্ছা, আপনি ততক্ষণ দিতে থাকেন, আমি ততক্ষণ ওনার কাছে একটু জিজ্ঞেস করি, আবারও জিজ্ঞেস করি। শামীমা হাসান ভাই, আপনি একটু আমাকে কাইন্ডলি বলেন তো, যে খুন করা জিনিসটা যে একটা খারাপ কাজ, এই খারাপ কাজটা যেটা আপনি বললেন, শাস্তির কথাটা আপনি বলেছিলেন, তখন আমি জানতাম আপনি এটা বলবেন, এই কারণে আমি আগে আপনাকে ওইটাই জিজ্ঞেস করেছিলাম। এনিওয়ে, আপনি একটু ওই জিনিসটা আমাকে একটু বলেন তো, যে খুন করাটা কেন খারাপ কাজ। আচ্ছা, শামীমা হাসান ভাইয়ের বোধহয় লাইন কেটে যাচ্ছে বারবার, আবারও জিজ্ঞেস করছি। শামীমা হাসান ভাই, খুন করা জিনিসটা যে একটা খারাপ কাজ, এটা কেন খারাপ কাজ ভাই? খুন করার যে শাস্তি দিতে হবে, বা খুন করা যে একটা খারাপ কাজ, কেন, আমাদেরকে এটা একটু বলবেন কাইন্ডলি। আচ্ছা, আপনি কি ধরনের উত্তর আশা করছেন বলেন তো? আপনি যে কোনো আর্গুমেন্ট দেন যে খুন করা কেন খারাপ কাজ। এখন আপনাদের এখানে তো একটা মৌখিক কথা মনে যা আসলো সেটা বলে দেওয়া তো ঠিক হবে না। এটা নিয়ে তাহলে আমার আপনি চিন্তা যেখান ভাবনা থেকে দরকার আছে। ইচ্ছা, আপনি যেখান থেকে এই যে কান্টেন্টটা যেখান এখন থেকে আপনি দেখলেন, আপনি সেখান থেকে আমাকে দেখান। বলেন, আপনি বলেন কেন আপনি খুন করাকে খারাপ কাজ মনে করেন? আমি তো বলি নাই খুন করা আপনার খারাপ কথা। কাজ, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে খুন করা যে খারাপ কাজ আচ্ছা, কেন। আমি কি একবারও বলেছি খুন করা খারাপ কাজ? এটা কি আমি হ্যাঁ, আপনি তো একবারও বলেছি? বলেছেন যে খুন করলে শাস্তি পাওয়ার কখন? কথা, আপনি বলেন না একটু আগে? আপনি তো বলেছেন যে শাস্তি পেতে খারাপ হবে। কাজ? তো খারাপ, শাস্তি হ্যাঁ, দেবেন খারাপ কেন? করলে ইভিল শাস্তি শাস্তি দিতে হবে পাবে, কেন? ইভিল শাস্তি পাবে, হ্যাঁ, ইভিল তো শাস্তি পাবে। আমাকে এখন এটা কথা হলো বলেন যে কোনটা ইভিল, সেটা একটা আইডেন্টিটি, সেটা একটা আলাদা কোশ্চেন, কোনটা ইভিল আর কোনটা ভাইস, এই সরি কোনটা আপনার ভার্চু, এটা তো আলাদা আর্গুমেন্ট। ভাই, বাট আপনার কাছে আমাদের একটা মূল আর্গুমেন্ট তো একটা ক্লিয়ার কাট এখানে যে জিজ্ঞেস করলাম, ঠিক আছে, কোশ্চেনটা আবারও রিডিফাইন করি। ভাই আপনি আপনি খুনিকে কোশ্চেন জিজ্ঞেস করেন, শাস্তি আমি দিতে বুঝতে হবে পারছি। কেন? আচ্ছা, আরে খুনিকে ভাই, শাস্তি দিতে হবে কেন বলেন আমাকে। ও মাই গুডনেস, আপনি আপনার সাথে তর্ক হচ্ছে কি নিয়ে, যে ভাইস আর ভার্চু নিয়ে, তাই না? এখন কোনটা ভাইস কোনটা ভার্চু আপনি এর মধ্যে ঢুকে যাচ্ছেন, সেটার জন্য আলাদা ক্রাইটেরিয়া থাকতে পারে, তাই না? এখন আপনি বলতে পারেন যে এটা তো খুন করা, ওকে, সারা বিশ্বে এক জায়গায় সবাই এটা মেনে নিচ্ছে খুন করা খারাপ কাজ, না বাট না, আমি এটা ভার্চু জিজ্ঞেস করিনি, আমি একটা, সেটা আপনার কথা শোনেন ভাই হতে আমি পারে, শেষ আমি করি। বলি নাই যে একটা সবাই বলছে। জায়গায় কি হচ্ছে, আপনি একটা তো সমাজে একটা জিনিস শামীম ভার্চু হাসান, একটু হিসেবে ব্রেক দেন, একটু গ্রান্টেড ব্রেক হতে দেন, পারে। একটু ব্রেক আরেক দেন।
একটু ব্রেক দেন। আপনি যে মানে অপ্রাসঙ্গিক কথাগুলো বলছেন, সত্যি বলতে না আমি এগুলো শুনতে ইন্টারেস্টেড না। আপনার কাছে আমি খুব সহজ একটা প্রশ্ন করেছি, খুনিকে কেন শাস্তি দিতে হবে? খুব সহজ একটা প্রশ্ন। আপনি একটা কারণ দেখান, সেই কারণটা না দেখে আপনি কি আপনি করছেন? কারণ দেখিয়ে আমরা আপনি কথাটা আমাকে বলতেই দিলেন না। আপনি কি করলেন? আপনি আমার আপনি কথা বলতে ডেফিনেশন দেন, দিচ্ছেন না, আপনি কথা জি জি বলতে দিচ্ছেন না, আমি তো বললাম কথাই আপনাকে, তো আপনি বলতে যুক্তি দিচ্ছেন দেন। না। এরকম করছেন কেন এখন? এতক্ষণ তো ঠিকই কথা বললেন, এখন কেন এরকম করছেন? আমি এতক্ষণ কথা এতক্ষণ শুধু বলিনি, আপনার কথাও শুনেছি। আমি তো বললাম এখন আপনাকে কেন যে এরকম এটা করছেন? অপ্রস্তুত এখন কেন ভাবে একটা এরকম করছেন? ডেফিনেশন দিয়ে সেখানে আসাটা থামছেন ঠিক না হবে কেন? না। আমি তো আপনাকে বললাম, আপনি যে বললেন আমাকে খুন আশ্চর্য, আপনি করলে থামছেন না শাস্তি কেন পেতে শামীম হবে, হাসান? তো আপনি নিজে একটা ভাই অ্যান্সার দেন, আশ্চর্য, দিয়ে এরপর শামীম আপনি হাসান আপনার আপনি আর্গুমেন্ট প্লেস থামছেন না করেন। কেন? দুরু, আপনি কথা বলেই যাচ্ছেন, মিউট না করা পর্যন্ত থামছেন না। এখন কেন এরকম শুরু করলেন ভাই? এই এই কাজগুলো কি না এতক্ষণ তো ঠিকই কথা বললেন, এতক্ষণ তো ঠিকই হচ্ছে আমার কথা শুনলেন, কথা এখন কেন থামছেন না? এখন কেন কথা বলেই যাচ্ছেন আমার কথার মাঝখানে? কারণ আপনি একটা বিষয় নিয়ে এটে আমি আছেন, এই যে আপনি আবারও কথা সামনের বলছেন, দিকে এগোচ্ছেন না। আবারও কথা ভাই, আপনি বলছেন। প্রশ্ন করলেন, আমি আপনি কেন কথা ভাই আপনার কাছে আমি একটা প্রশ্ন করেছি, কথা সামনের দিকে বাড়ানোর জন্যই প্রশ্ন করেছি, আপনি উত্তর দিয়েছেন। আবারও প্রশ্ন করছি, আপনি নিজেই মাতুব্বর ভাই বলেছিলেন। ভুল ভুল ইনফরমেশন দিয়েছে, এজন্য উনি অকওয়ার্ড ফিল করছে, কারণ ভার্চু এথিক্স নিয়ে কথা বলছে। তো ভার্চু এথিক্স আমার কাছে আছে, এরিস্টটলের যে ভার্চু এথিক্স না, ভাইস এন্ড ভার্চু, সেটা নিয়ে কথা বলতেছে, বুঝছেন? এখন উনি অকওয়ার্ড ফিল করছেন। উনি অকওয়ার্ড ফিল উনি করা ম্যাডাম স্বাভাবিক, ম্যাডাম কারণ হচ্ছে কাইন্ডলি আমি বলি, আমি যেটা শামীম হাসান একটু কথা শুনে নেন। আচ্ছা ভাই, আমাকে উনি ভাই ভাই ব্যাক স্টেজে দিয়ে দিয়ে কথা বলবো এখন থেকে। আপনি যেহেতু নিজেকে আনমিউট করছেন, এভাবে কথা বলবো তাহলে ব্যাক স্টেজে দিয়ে দিয়ে, কারণ আমি চাই না কথাটা কেওটিক হোক, এটা আমি কোনোভাবে হতে দিতে পারি না। সেটা হচ্ছে নাহিদ আপু এতক্ষণ উনি মানে ভাবছিলেন যে আরে এরা তো নাস্তিক, আমি দুই চার পাতা পড়ছি, দুই চারটা ব্লগ পড়ছি, একটু গিয়ে সেই শব্দগুলো ওদের সামনে বলি, এরা তো এগুলো জিন্দগিতে শোনে নাই। আপনি যখন এসে তাকে পয়েন্ট, মানে আপনি এগুলার স্টুডেন্ট বা এগুলা নিয়ে আপনি হচ্ছে উচ্চতর ডিগ্রি নিয়েছেন, আপনি তো এগুলার আপনার মুখ থেকে এক একটা টার্ম শুনলে তো সে বুঝতে পেরেছে যে সে যেখানে যেই ব্লগে এগুলো শুনেছে বা পড়েছে সেখানে তো এইসব কথা লেখা থাকার কথা না ভাই। এগুলো তো আপনি তো নাহিদ আপু আপনি যে কথাগুলো বলছেন এগুলো তো আপনি দুই একটা ব্লগ পড়ে পান নাই, তাই না? আপনি তো বছরের পর বছর স্টাডি করে পরীক্ষা দিয়ে সেগুলো নিয়ে পেপার লিখে তারপরে না এই জ্ঞানটা পাইছেন। তো আপনার কথার তো ধরনটা একটু অন্যরকম থাকবে। যদিও আমরা তো আমি স্বীকার করি যে আমি ভাই ওইভাবে ওই রকম ডিগ্রি অর্জন করি নাই আমি, বাট আমি তো কথাগুলো বলবো কি টু দা পয়েন্টে। সেই কারণে দেখেন সে আপনার সাথেও কন্টিনিউ করলো না, আমার সাথে এখন কন্টিনিউ করছে না। আমি তাকে জাস্ট একটা সিম্পল কোয়েশ্চেন করেছি, সে নিজেই এই আর্গুমেন্টটা দিয়েছে যে গুড এবং এভিল এভিলের যে ধারণা এটা গড থাকলেই সম্ভব, গুড এবং এভিলকে, গুডকে রিওয়ার্ড দেওয়া, এভিলকে পানিশ করা এটা গড থাকলেই সম্ভব। এই আর্গুমেন্টটা সে নিজেই তুলেছে, নিজেই এই আর্গুমেন্টটা তুলেছে। এখন তাকে যখন আমি জিজ্ঞেস করছি যে এভিলকে যে আপনি পানিশ করবেন, যেমন একটা একদম ক্লিয়ার কাট একটা প্রশ্ন ভাই, এই প্রশ্নের মধ্যে কোনো প্যাচ নাই, সুন্দর একটা প্রশ্ন। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে একটা খুনিকে কেন শাস্তি দিতে হবে, বা একটা খুন করা কেন খারাপ কাজ? খুবই সিম্পল একটা প্রশ্ন। তাকে প্রশ্ন করলাম, সে কি করলো? খামোখা একগুলো অপ্রাসঙ্গিক কথা বলা শুরু করলো। আমি আবারও ট্রাই করি, কারণ আমি একটা মানুষের সাথে ততক্ষণ কথা বলবো, এর আগেও তার সাথে আমার ডিসএগ্রিমেন্ট হয়েছে। সে একটা জিনিস অন্যভাবে জানতো, আমি অন্যভাবে জানতাম, ডিসএগ্রিমেন্টের আগে হয়েছে, এর আগে কন্টিনিউ করেছি। এখন সে কন্টিনিউ করছে না, কারণ এখন সে অকওয়ার্ড ফিল করছে, যেমনটা আপনি বললেন নাহিদ আপু। আমি দেখি সে কন্টিনিউ করে কিনা, যদি কন্টিনিউ না করে আমিও কন্টিনিউ করবো না, কারণ আমার সময়ের দাম আছে। আবারও আমি তাকে আনছি স্টেজে। আমার প্রশ্নটা আবারও সিম্পল প্রশ্ন, খুন করা যে একটা এভিল অ্যাকশন, এটা যে একটা এভিল একটা কাজ, এভিলের কাজ, বা এই যে খুন করা জিনিসটা যে একটা খারাপ কাজ, বা খুনিকে যে শাস্তি দিতে হবে, খুন যে করে সে যে একটা এভিল, বা এই জিনিসটা, এই ধারণাটা, এইটার পেছনে ওনার লজিকটা কি? বা কেন খুন করা একটা খারাপ কাজ, কেন খুনিকে শাস্তি দিতে হবে? পাল্টা যদি আমার প্রশ্ন করে, আমি আগেই বলে দিচ্ছি, আমি এরকম কোনো ক্লেমই করিনি খুনিকে শাস্তি দিতে হবে। আমি তার ক্লেম থেকে তাকে প্রশ্ন করছি, খুনিকে শাস্তি দিতে হবে বা পেতেই হবে, কেন, ওয়াই? এটা আমি তার কাছে একটু জানতে চাচ্ছি। বলেন শামীম হাসান। ভাই আমি আসলে সরি, বাট বলছি যে আমি খুনিকে শাস্তি দিতে হবে, জাস্ট এই কথাটাকে আমি সত্যি বলেছি, আমি মনে করতে পারছি না, বাট আমি যতদূর মনে করি যে আমি এই কথাটা বলিনি। আপনি কি, আপনার তো রেকর্ড করছেন, আপনাকে বলতে পারবেন? আপনি বলেন নাই যে এই যে যারা এভিল ডিড করছে তাদেরকে হচ্ছে পানিশমেন্ট দিতে হবে, পানিশমেন্ট এবং রিওয়ার্ডের কথা আপনি বলেন নাই যে জি, আমি পানিশমেন্ট? এটা বলেছি আমি তো সেটাই, আপনাকে তো আমি ক্লিয়ার কাট খুনের কথা তো আপনি বলেছেন বলে আমি দাবিও করিনি। আমি বলেছি সেটার একটা ক্লিয়ার কাট একটা উদাহরণ। খুন না বলে ধর্ষণের কথা বলেন, তাহলে ধর্ষণ ও কেন মাই খারাপ, গড। ধর্ষণকে কেন শাস্তি দিতে হবে? আচ্ছা, আপনি যখন উদাহরণে চলে গেছেন, আমরা একটা থিওরিটিক্যাল বিষয় আছি। ভাই আমি স্টুপিডিটি সহ্য করব না, আবারও বলছি আমি স্টুপিডিটি সহ্য করব না। আবারও আপনাকে জিজ্ঞেস করছি, আপনাকে আমি আবারও শেষবারের মতো জিজ্ঞেস করছি, আপনি এরকম করে করলে, আলোচনা করলে আমি আপনার সাথে কন্টিনিউ করব না। আপনি আমাকে কাইন্ডলি বলেন যে খুন করা বা ধর্ষণ করা যে কোনো একটা খারাপ কাজ কেন খারাপ কাজ, জাস্ট এইটুকু আমাকে বলবেন।
আচ্ছা, আমি আপনার প্রশ্নের উত্তর জানি না ভাই, আমি সরি, বাট আমি আপনার ওই ওকে আপুর ফাইন। আপুর আমি কথাটা আমি বলতে চাই ভাই। আপু আমাকে একটা আপুর কথা কথা বলতে পরে দিন। হচ্ছে, আপুর কথা আপুর সাথে বলবেন, আগে আমার কথাটা শেষ হোক। ভেরি গুড। এই যে খুন করা যে খারাপ কাজ, এই কাজটা আপনি বলছেন আপনি জানেন না, মানে আপনি ইন্টেলেকচুয়ালি এখানে ডিসঅনেস্টি করছেন। আপনি অবশ্যই জানেন খুন করা কেন খারাপ কাজ, আপনি অবশ্যই জানেন খুন করা কেন খারাপ কাজ, এবং খুন করা কেন খারাপ কাজ সেটা নিয়ে আপনি আর্গুমেন্টও থ্রো করতে পারেন, অবশ্যই আপনি করতেন, কিন্তু এই মুহূর্তে আপনি করবেন না, কারণ আপনি জানেন এই মুহূর্তে আপনি যদি একটা কারণ বলেন যে খুন করলো, এটা এটা তো আরেকজনের ক্ষতি করা হইলো। খুব সিম্পল একটা কথা, খুব সিম্পল, খুনের মাধ্যমে আরেকজনের জীবন হরণ করা হইলো, এটা তো খারাপ কাজই। আরেকজনের জীবন হরণ করা একটা খারাপ কাজ, কাদের নির্ধারিত সিস্টেমে? আমাদের নির্ধারিত সিস্টেমে। দেয়ারফর আমরা ক্লিয়ারলি বলতে পারছি কোনটা মোরাল কোনটা ইমোরাল। খুন করা যে একটা ইমোরাল কাজ, আমরা ক্লিয়ারলি বলতে পারছি। খুন করা যে একটা, খুন করা খারাপ কাজ কিভাবে হয় বলেন? আপনিই বলেন তাহলে, খুন করাতে খুনিকে তাহলে কেন শাস্তি আমি তো দিতে হবে? বলি নাই, এটা তো দেখেন ভাই। দূর ভাই, আপনার সাথে নাহিদ আপু, আপনি কি ওনার সাথে আরো কোনো ডিসকাশন করবেন? আমি আমার ওনার সাথে ডিসকাশন করার আমার ইচ্ছা নেই। আপনার ইচ্ছা আছে কি আপনি ওই যে না ভার্চু নিয়ে কথা না, বলবেন? ইচ্ছে নাই, কারণ ভার্চু হচ্ছে নিয়ে কথা বলেন তাহলে। মাতুব্বর ডিজন শুরুতে যে কথাটা বলছে না, এই সেই যে আপনাকে মনে করছে যে আপনি হয়তো কিছু জানেন না, ঠিক আছে। ওই যে মানে একটা মোরাল আর্গুমেন্ট আছে না, মানে যেভাবে শুরু করেছে শুনেই আমি বুঝতে পারছি যে একটা আর্গুমেন্ট যে সে এখানে এসে দিতে চাচ্ছে, তখনই আমি বুঝতে পারছি যে কদ্দুর আর্গুমেন্ট, কদ্দুর ফিলোসফি আর কি সে আহ নিয়ে আসছে। হ্যাঁ, এই মোরাল আর্গুমেন্ট কতজন দিয়েছেন সেটা, সেই জিনিস আপনার কতদূর আইডিয়া আছে আমার ঠিক জানা নাই। হ্যাঁ, ঠিক আছে। ভার্চু এথিক্স কার সেটাও আপনি এখানে এসে আরেকজনের নাম বলতেছেন, আপনার তো প্রপারলি বলতে হবে। আপনি এইভাবে এসে এই যে কালকে একটা কথা বলেছিলাম, এই যে এরকম আর কি বড় বড় মানে ফিলোসফারদের নাম নেয় অনেকে এসে এসে আমাদের লাইভ গুলিতে, মানে আমি খুব হাসি। আমি সাধারণত কখনো নেই না, মাতুব্বর ভাই খেয়াল করেছেন কিনা জানি না, যে আমি টেকনিক্যাল কথাবার্তা বলি না, কারণ আমি আমার ট্রেনিং আছে যে এইভাবে কথা বলতে হয় না। আহ, যে মানে যারা আর কি আপনার আমরা কথা বলবো সাধারণভাবে সাধারণ মানুষের মাঝে, যাতে সবাই বুঝতে পারে। তো উনি টেকনিক্যাল জার্গনস ইউজ করতে চাইছে, উনি ফিলোসফার নাম ইউজ করতে চাইছে, কিন্তু উনি তো ওইভাবে প্রুফ বলতে পারতেছে না কিছুই প্রপারলি। ভার্চু এথিক্স ঢুকাই দিছে এর মধ্যে, বুঝছেন মানে। আচ্ছা, আমি একটু আত্মপক্ষ সমর্থন করতে পারি? কাইন্ডলি প্লিজ আমাকে একটু ইয়ে দিন নাহিদ আপু। বলেন। আচ্ছা, প্রথমত আমি যে কথাগুলো বলেছি এগুলো আমি কোথাও বানিয়েও বলিনি বা ব্লগ থেকে পড়িনি। আপনারা যদি চান আমি কোন বই থেকে পড়েছি আমি সেটা দেখাতে পারি। আর কান্টের কথা আমি প্রথমে বলিনি, আমি এসে জ্ঞান জাহির করতে চাইনি। ম্যাডাম আমাকে জিজ্ঞেস করেছেন আপনি কার কথা বলছেন, এটা কে দিয়েছে থিওরি, তখন তার উত্তরে আমি কান্টের কোন কথা বলেছি। মোরাল আর্গুমেন্টটা দিচ্ছেন এটা আমাদের জানা দরকার না? আপনি বলছেন হ্যাঁ, সেটা তো আমি বলেছি, সেটা তো আমি বললাম কান্টের মোরাল থিওরিটা। ফিলোসফি নিয়ে আপনি মোরাল ফিলোসফি নিয়ে কথা বলতে চাচ্ছেন, আপনি আর্গুমেন্ট দাঁড় করাতে চাচ্ছেন। এখন আমাদের তো বুঝতে হবে যে আপনি কাকে নিয়ে ডিসকাস করছেন। এটা তো কোনো একটা আর্গুমেন্ট না, আপনি তো জানেন যে বিভিন্ন ধরনের অনেকেই কসমোলজিক্যাল আর্গুমেন্টস দিয়েছে। আছে, তারপরে রাইট, বিভিন্ন রাইট। ফিলোসফারদের মানে আর্গুমেন্টস আছে। এখন আপনি এসে যদি একটা আর্গুমেন্ট আছে না, ওই যে মোরাল আর্গুমেন্ট, এরকম বললে তো হয় না। এই প্রত্যেকটা মোরাল আর্গুমেন্টের এগেনস্টে ভীষণভাবে মাতবর শুরুতেই বলেছে, একদম ভীষণভাবে ডিবাঙ্ক করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি ডেকার্ডের আর্গুমেন্ট গুলি জানেন কিনা আমি জানি না, মানে যে রিয়েলিজম নিয়ে, ঠিক আছে, সিলিপসিজম নিয়ে, এগুলি নিশ্চয়ই পড়েছেন। তো এখন আমি এসে এগুলি নিয়ে কথা বলতে হলে সবসময় আপনার সামনে একটা টেক্সট বুক থাকতে হবে, কোন ফিলোসফারের কথা বলছেন। কারণ আমাদের কাছে এসে আপনি যদি এরকম একটা কোয়েশ্চেন করেন, এটা খুবই পাজল হয়ে যায়, এরকম করতে হয় না, ঠিক আছে, আচ্ছা, ঠিক এরকম আছে, হয় যেমন না। আপনি নাহিদ আপনি আপু, আমাকে জানতে নাহিদ আপু, চেয়েছেন, আমি আমি তো কিন্তু সেই বলেছি কারণেই যে ওনাকে খুবই ক্লিয়ারলি এবং খুবই স্পেসিফিক প্রশ্ন করেছি, যাতে যে মানে তখন কিন্তু আমাদের আর এত বিস্তারিত আলোচনাতে যাওয়ারই দরকার পড়ে না। আমরা যদি খুব ক্লিয়ারলি একটা আলোচনা করতে পারি, যেখানে খুব ক্লিয়ারলি মোরাল আর্গুমেন্ট, যত ধরনের মোরাল আর্গুমেন্ট আছে, যার যার দেওয়া মোরাল আর্গুমেন্ট আছে, সবকিছুই আমরা ডিবাঙ্ক করতে পারি খুব সহজ একটা পদ্ধতিটা কি? মোরালিটি এক্সিস্ট করে কিনা আমাদের নিজেদের বানানো সিস্টেমে, আমরা নিজেরা মোরালিটির ডেফিনেশন সেট করতে পারি কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা পারি। তারই একটা উদাহরণ হচ্ছে খুনের শাস্তি। আমরা খুনিকে শাস্তি বা খুন করাটাকে খারাপ কাজ কেন বলি ভাই, বা কোন সিস্টেমে বলি, কেন বলি সেটা যদি নাও আলোচনা করা লাগে, কোন সিস্টেমে বলি? আমাদের দেওয়া সিস্টেমে। এটা আমরা এই কারণে বলি না যে খুন করা খারাপ কাজ, কারণ গড বলছে, জিন্দেগিতে না। যারা বলে ওইগুলা, ওরা হচ্ছে রিলিজিয়াস মানুষজন, তারা বলে তাদের কাছে আল্লাহ যা বলে, ভগবান যা বলে সেটাই ভালো, সেটাই খারাপ। তাদের মোরালিটি বলতে কোনো কিছু থাকতে নাও থাকতে পারে, কিন্তু মানে সেই মানুষগুলো স্বীকার করবে যে ঈশ্বর বলেছে জন্যই খুন করা খারাপ কাজ, এটা সত্য না। খুন করা খারাপ কাজ
বা খুন যে খারাপ কাজ সেটাকে আমরা আমাদের জ্ঞান দিয়ে আমরা চিন্তা করতে পারি। ইনফ্যাক্ট ঈশ্বর যে খুন করাটাকে খারাপ কাজ বলেছে সেটাকে যে সত্যি খারাপ, এই সত্যি খারাপ বলে যে প্রমাণিত করব কেউ, যে আচ্ছা গড বলেছে তোমরা কাউকে থাপ্পড় মেরো না, এটা খারাপ কাজ, এটা যে খারাপ কাজ মানে এটা যে সত্যি খারাপ কাজ সেটা প্রুফ করতে গেলেও আমাদের বানানো সিস্টেম দিয়েই করতে হবে। আমাদের বানানো সিস্টেম দিয়ে ওটাকে খারাপ আগে বলতে হবে, বলে সেই খারাপের ইয়েটা করতে হবে, তখনই আমরা বলতে পারি যে এটা একটা খারাপ কাজ। তো তার মানে কি, মানে ইনফ্যাক্ট গডের যে মোরাল সিস্টেম বা মোরাল যে অবস্থা, তার যে মোরাল স্ট্যান্ডার্ড, সেটা আমরা অলরেডি হায়ার পজিশনে আছি এবং সেই কারণে আমরা তাকে জাজ করতে পারছি। এবং আমাদের বানানো সিস্টেম তার চেয়ে বেটার, যেটা আমরা ইমপ্লিমেন্ট করেছি অলরেডি সোসাইটিতে, এবং আমরা দেখেছি ইমপ্লিমেন্ট করে, মানে না তো খালি থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি আমরা ইমপ্লিমেন্ট করে দেখিয়েছি যে গডের বানানো সিস্টেম না, মানুষের বানানো মোরাল সিস্টেমে, মানুষের বানানো জাস্টিস সিস্টেমে আসলে যুক্তির পরিমাণটা বেশি, এবং সেইটা দিয়েই বরং জাজ করা যায় একটা গডের বানানো মোরাল সিস্টেম, মানে ইভিল গুড এইসবের ধারণাটা আসলেই ভালো নাকি খারাপ, আসলে যৌক্তিক নাকি অযৌক্তিক। তো ওই আলোচনাটাতে উনি যেতে চাচ্ছেন না। উনি বলতেছেন কেন আমি উদাহরণে যাবো, কেন এখানে, কারণ কি, কারণ হচ্ছে ওই ওনার যত ভারী ভারী শব্দগুলো উনি ব্যবহার করছেন সেই শব্দগুলো তো ওখানে আর ধোপে টিকছে না ওই আলোচনাটাতে গেলে। সমস্যাটা হচ্ছে এই জায়গাতে, নাহিদ আপু। আচ্ছা আপু, আপনি আমার আমার আসলে ইন্টিগ্রিটি নিয়ে কোশ্চেন করেছেন, এটাতে আমি একটু মানে কি বলবো, না, আপনার ইন্টিগ্রিটি নিয়ে আপনি কথা বলি না দেখেন ম্যাডাম, আমাকে একটু বলতে দিন, আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি একটু কাইন্ডলি আমাকে বলতে দিন, আপনি কি বলতে চাচ্ছেন? আপনাকে আচ্ছা ম্যাডাম, আপনি কি বলতে চাচ্ছেন আপনি যে মোরাল আর্গুমেন্টের আমাদের ওই ভাইয়ের সাথে, মাতুব্বর ভাইয়ের সাথে যখন কথা হচ্ছিল, একটা সূত্র ধরেই তো কথাগুলো এসছে, তারপরে উনি একটা সংজ্ঞা দিয়েছেন, আমি একটা সংজ্ঞা দিয়েছি, এভাবেই তো কথাগুলো এসছে। তো আমার কথাটাকে আমি যতদূর মনে করি যে মাতুব্বর ভাই প্রথম দিকে বললেন যে আমি যেটা বলেছি ওটাই আপনি জাস্ট ব্যাখ্যা করেছেন, এটা ছিল মাতুব্বর ভাইয়ের ফার্স্ট কমেন্ট আমার সংজ্ঞার ব্যাপারে। বাট আপনি এসে বললেন যে আমি যে কথাগুলো বলছি এগুলো সঠিক নয়, কারণ কান্ট অন্য কথা বলেছেন। বাট আমি তো মানে না আমি না না, যে সোর্স থেকে, কথা বলেছেন সেটা আমি বলি, সেটা আমি শুরুতে তাহলে বলিনি। তাহলে কি আমার 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 এটা কি ভুল? আমি যে কথাগুলো বলেছি না না ভার্সু না, এবং ইয়ার কথা, এই কথাগুলো কি কান্ট বলেননি? আবার বলতে দেন আমাকে, আমি আবার আপনাকে বুঝিয়ে বলি। আমি আপনাকে বলেছি যে আপনি শুরু করেছেন মাতুব্বর ভাইয়ের সাথে যে আপনি মোরাল আর্গুমেন্ট নিয়ে কথা বলবেন, তাই না? এখন আপনি মানে বিষয়টা এরকম ছিল না, মাতুব্বর ভাইয়ের সাথে কথার বিষয়টা ছিল এরকম যে উনি একটা কথা প্রসঙ্গে না বলেছেন না, যে আমি গডের বলি আমি এক্সিস্টেন্সের যেটা, বিষয়ে যত লিসেন টু মি, আমি শুনেছি সব, আমি সব শুনেছি। এখন আপনি মোরাল আর্গুমেন্ট নিয়ে কথা, যে মোরাল আর্গুমেন্ট আছে না, তার মানে আপনার পুরা কথা সার অংশ হচ্ছে এটা। দেখেন, আমি ল্যাঙ্গুয়েজের মানুষ, ঠিক আছে? মানুষ কিভাবে কথা বলে, কি বলে, এটা আমার শুনে বুঝতে বেশি সময় লাগে না, ঠিক আছে? এটাই আমার কাজ, বুঝছেন? এখন আপনি যদি এসে এক জায়গায় বলেন যে মোরাল আর্গুমেন্ট নিয়ে কথা বলবো, সেটার মধ্যে এই 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 আছে। এখন যেহেতু আপনি যেটা শুরুতে ইন্ট্রো দিলেন, ঠিক আছে, ইন্ট্রোটাই হচ্ছে ভীষণ ভুল। আমি সেটা বলেছি যে আপনার বলতে হবে যে কান্টের মোরাল আর্গুমেন্ট নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, ঠিক আছে? কান্টের মোরাল আর্গুমেন্টটা কি, ঠিক আছে? আমরা সে তার মোরাল ফিলোসফিতে সে এই 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 কথা বলেছেন। ভাই, মোরাল আর্গুমেন্ট মানে এই যে এথিক্স, ঠিক আছে, আপনি তো জানেন যে বিভিন্ন বিভিন্ন ফিলোসফাররা এই জিনিসটা নিয়ে ডিসকাস করেছেন। এরিস্টটল ডিসকাস করেছেন, এরিস্টটলের এথিক্যাল থিওরি, ভার্চু এথিক্স, যেটা আপনি তো জানেন, ঠিক আছে? ভার্চু এথিক্স নিয়ে কথা হচ্ছে। কান্টের অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, যেটা এই অন্টোলজিক্যাল আর্গুমেন্ট নিয়ে ক্রিটিসিজম আছে। এখন আপনি এসে হঠাৎ করে যদি বলেন যে কি কি যেন বলছেন, তারপর ভাইস এন্ড ভার্চু, তারপরে ডেভিল, তারপরে ইভিল এন্ড কি বলেছেন, এই যে কথাগুলো কি কারণে বলেছেন আমি বুঝতেই পারছি না, আগা মাথা এলোমেলো, মানে কোনো মিলল না মিলল ওয়ার্ড। এগুলো বলেছি আমি যেখান থেকে পড়েছি, সেখানে এগুলো আছে বলেই পড়েছি বলছি। দেখেন নাহিদ আপু, দেখেন ভাইস ভার্সু কিন্তু আলাদা জায়গা থেকে পিক করা কান্টের। আচ্ছা, আমি মনে হয় আপনাদেরকে দেখাই, আমি কোত্থেকে নিচ্ছি আমি দেখাই, তাহলে মনে হয় বেটার হবে। ভাই আপনি যেখান থেকে দেখাচ্ছেন বা যার বই থেকে ধরেন, সেটা যদি কোনো মুমিন ভাইয়ের বই হয় বা কোনো খ্রিস্টান মুমিন ভাইয়ের বই হয়, তাহলে আমরা তাকে নিয়েই বলছি, আপনাকে নিয়ে বলছি না। ওই বইটা নিয়েই তাহলে আমরা বলছি যে সে এক এক জায়গা থেকে পিক করে করে এই কথাগুলো লিখেছে সে, বুঝতে পারছেন? ওকে, আমি যে বই থেকে নিয়েছি এটা একটা ডিপার্টমেন্টে পড়ানো হয়, ফিলোসফি ডিপার্টমেন্টে বইটা পড়ানো হয়। ওকে, তিনি যদি ভুল করেন আই ক্যান গ্যারান্টি দ্যাট। না না, আমরা বলছি ঠিক আছে, আমরা ফিলোসফির ভুল ধরছি না, আমরা তো পড়তে হবে, না পড়ে তো আমি তো আপনাকে শুরুতে বলেছি আপনি বলেন কাজটা, ওটা পড়ে দেখি, ঠিক আছে? কারণ এগুলি তো মুখস্থ থাকে না, দেখে বলতে হয়। আর একটা জিনিস, আপনি একদম রেফার করে যে এই পয়েন্টস গুলি বলবেন, ওই যে পয়েন্ট গুলি আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে, সেই আমরা সেটা মাতুব্বর ভাই যে ডিসকাশনের প্যাটার্ন
প্যাটার্নটা আপনি বুঝেছেন? যে উনি আপনাকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা কিভাবে ঠিক করি যে কোনটা ভালো, মোরালিটি মানে কি, যে ডিফাইন করা গুড অ্যান্ড ব্যাড, যে কোন জিনিসটা গুড এবং কোন জিনিসটা ব্যাড সেটাকে ডিফাইন করা, সেটাকে বোঝা। এখন আমরা কোন জিনিসটা গুড এবং কোন জিনিসটা ব্যাড সেটা বুঝতে কি আমাদের কোনো মিরাকুলাস ক্যারেক্টার লাগে, গড লাইক ক্যারেক্টার লাগে, নাকি আমরা নিজেরাই বুঝি? আসেন আমরা এইটা নিয়ে ডিসকাস করি, রাদার দেন কোন ফিলোসফার কি বলছে সেটাতে আমাদের কিছু আসে যায় না। আসে যায় হচ্ছে আমরা গুড অ্যান্ড ব্যাড নিজেরা বুঝতে পারি কিনা, নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে আমরা সেটাকে কম্প্রিহেন্ড করতে পারি কিনা, বুঝি নেই কিনা, সেটা আসেন। সেটা যদি আলোচনা করেন তাহলে আমার মনে হয় আপনি মাতুব্বর ভাইয়ের সাথে আলোচনা করতে পারবেন, ওই সমস্ত ফালতু আলাপ। সেটাতে উনি ডিসঅনেস্ট ছিলেন না দেখো, উনি যেমন উনি যে বলছেন যে উনি জানেন আমি এটা করতে পারি না, ডিসঅনেস্ট আপনি এটা বলতে পারেন না। আমি ওটাতে ডিসঅনেস্ট মানে আপনি তো বললেন যে আপনি আপনি শব্দটা ব্যবহার করতে পারেন না ভাই। আচ্ছা ভাই, আপনি এখানে খুন কেন খারাপ কাজ আপনি এই জিনিসটা জানেন না বলে যে কথাটা বললেন, এটা ডিসঅনেস্টি করেক্ট নাই? ডিসঅনেস্টি কি বলবো তাহলে, খুন কেন খারাপ কাজ সেটা আপনি জানেন না বললেন, মানে আপনি নিজে যা মানেন সেটা এক্সপ্রেস করলেন না। তো এটাকে আমি ডিসঅনেস্টি না বলে যা আপনি টার্ম দেন সেটা আমি বলবো না, সমস্যা নেই। ওকে ঠিক আছে, আপনি দেন, সমস্যা নেই। বাট আমাদের আলোচনাটা ভাই যেভাবে চলছিল সেটা আমার মনে হয় বেটার ছিল। হ্যাঁ বেটার ছিল। তাহলে আপনি এখনো আবারও কোশ্চেন করছি, বলেন খুন বা ধর্ষণ বা ওটা বাদ দেন, এটা আমরা কথা যেখানে আসছে সে যেদিক থেকে আসছিল সেটা। আমার তো এই মোরাল আর্গুমেন্টটা উদয়। সরি ভাই, আমার হাতে এত সময় নেই ভাই, সরি এত সময় নেই ভাই। আপনি মোরাল আর্গুমেন্ট নিয়ে কথা বলবেন আর আপনি মোরালিটির সংজ্ঞা নির্ধারণ নিয়ে কথা বলবেন না। মানে যেটা মানে মোরাল আর্গুমেন্টের যেটা ভিত্তি, এই ভিত্তিতে আমি কেন আঘাত করছি আপনি বোধহয় খুব ভালো করেই বুঝতে পারছেন। তার মানে কারণ এটাই হচ্ছে মোরাল আর্গুমেন্টের মানে সবচাইতে মূল জায়গা, যেটাতে আঘাত করলে মোরাল আর্গুমেন্ট বলতে কিচ্ছু পৃথিবীতে এক্সিস্ট করে না। সিম্পল কোশ্চেন, একটা কাজ কেন ভালো কেন খারাপ, উত্তর হচ্ছে অমুক যুক্তিতে ভালো তমুক যুক্তিতে খারাপ, এই কারণে না যে গড কইছে, অ্যান্সার হয়ে গেল, মোরাল আর্গুমেন্ট শেষ। মোরাল আর্গুমেন্ট আর কোনো টেবিলে মোরাল আর্গুমেন্ট বলতে আর কিছু বাকি থাকলো না। মাতুব্বর ভাই, মোরাল আর্গুমেন্টে যদি আমরা যাই তাহলে যদি ধর্মীয় মোরালিটিকে আমরা ধরি, সেখানে হচ্ছে আমরা হিংসা, ঠিক আছে, অন্য ধর্মের মানুষকে ঘৃণা করা, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার মানে নারীদেরকে মানে অবদমন করা, সকল ধরনের বদ কাজ কাম যেটা কিনা ধর্ম মোরালি অ্যাপ্রুভ করে, সেই জিনিসটাকে আমাদের মেনে নিতে হয়। কিন্তু আমরা যদি আমাদের লজিক্যাল রিজনিং দিয়ে যদি আমরা ভালো বা মন্দকে ব্যাখ্যা করি, বুঝে নেই, সেই জিনিসটা অনেক বেশি এথিক্যাল হয় না? নিঃসন্দেহে। এবং সেই জন্য আমি বললাম যে আমরা না তো শুধু মোরালিটি নিজেরা সেট করতে পারি, না তো শুধু গুড আর ইভিলের সংজ্ঞা আমরা দিতে পারি, বরং ভালোভাবে দিতে পারি। এমনকি আমাদের দেওয়া সিস্টেমে আমরা জাজ করতে পারি কোনো এক বুঙ্গা বা গড বা বড়বাবুর দেওয়ার কোনো এক সংজ্ঞাকে, বা তার দেওয়া তার কোনো একটা পজিশনকে আমরা জাজ করতে পারি আমাদের সিস্টেম দিয়ে। এবং তার সিস্টেমটা যে ভালো সিস্টেম এটা মানুষের সামনে তুলে ধরতেও আমাদের বানানো সিস্টেমটারই দরকার পড়ে। এই সহজ কথা, মানে মোরাল আর্গুমেন্টটা যে মানে কতভাবে খণ্ডন করা হয়েছে, তারপরেও মানে উনি ভাবছেন যে শব্দের খেলা খেলে হয়তো উনি এই প্রশ্নগুলোকে পাশ কাটিয়ে মানে খামোখা অমুক বলাচ্ছেন, কান্ট বলাচ্ছেন, ভাইস ভার্চু, ভাই এইগুলা শুনতে চাইনি তো আপনার কাছে। এই জন্য আমি আলোচনা করবো না ওইরকম মানুষের সাথে। সরি, আমি অনেস্ট মানুষের সাথে জাস্ট ক্লিয়ারলি ডিসকাস করবো, অনেস্ট ডিসকাশন করবো। ওই যে একটু আগে বললো না নাহিদ আপু, উনি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে আর্গুমেন্ট গুলা নাকি অনেক ক্রিটিসিজম আছে, বাট কেউই এখন পর্যন্ত দাবি করতে পারবে না যে রিফিউট করছে। ভাই এইটাই এতক্ষণ ধরে বলছিলাম যে একটা মানুষ যদি এই জিনিসটা ধরে বসে থাকে, স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এই জিনিসটা ধরে যদি একটা মানুষ বসে থাকে, তাহলে সম্ভব না, কারো বাপের পক্ষে সম্ভব না সেই জিনিসটাকে ডিবাঙ্ক করা, সম্ভব না। এটাই আমি এতক্ষণ ধরে বলছিলাম। এনিওয়ে আমরা মুভ ফরওয়ার্ড করি। নাহিদ আপু, নাকি আপনার আরো কিছু বলার ছিল? না, আর একটা কথা বলি, মানে যেমন ধরেন টুইটারে যে বোমা হামলা করা বা সুইসাইড বম্বিং করা, হ্যাঁ, জিহাদ করে জিহাদের নামে যে এক জায়গায় মানে ধরেন বোমা হামলা করা, সুইসাইড বম্বিং করা, এই জিনিসটা মোরালি কিন্তু ধর্মীয়ভাবে রাইট, কিন্তু
পৃথিবীতে যদি আপনি একটা শিশুকেও জিজ্ঞেস করেন যে এই যে মানুষকে মারা, এইভাবে মারা, এটা কি তোমার কাছে রাইট মনে হয়, সেও বলবে কিন্তু না, এটা রং। কিন্তু এবং সে ধর্মীয় যুক্তি দিয়ে মোরালিটি বলবে নাকি? খুবই প্রবলেমেটিক মোরালিটি মাতুব্বর ভাই। এটা লজ্জা হওয়া উচিত যে ধর্মীয় মোরালিটি নিয়ে যখন কেউ কথা বলে না, তখন আমার লজ্জা লাগে, টু বি অনেস্ট। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং সেখানে ডিসঅনেস্টি করলে বা আলোচনাটা যদি ঠিকভাবে না চালায়, তাহলে তো ভাই আমি আলোচনা করবো না একটা মানুষের সাথে। আমি এই কাজটা আগে করতাম, ঘন্টার পর ঘন্টা আলোচনা করতাম, এখন আর করি না। যখনই বুঝি যে একটা মানুষ ডিসঅনেস্টি করছে, তখনই মানে ওই মোমেন্টে আমি ডিসাইড করে ফেলি এর সাথে আমি কথা বাড়াবো না। এনিওয়ে, আমরা লজিক্যাল পার্সন ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তার সাথে কথা বলি। লজিক্যাল পার্সন ভাই, আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন 1 মিনিটের মধ্যে, কি বলতে চাচ্ছিলেন একটু যদি কাইন্ডলি বলেন লজিক্যাল পার্সন ভাই। লজিক্যাল পার্সন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি বোধহয় মিউট করে কথা বলছেন, আমরা কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, সরি সরি, মিউট করে কথা বলছিলাম। তো মাতব্বর ভাই এবং নাইদ আপু দুইজনকে ধন্যবাদ। আসলে আমি হ্যাঁ 1 মিনিটের ভিতরে একটা কথা বলার জন্য আসছি মাতব্বর ভাই। সেটা হলো আহ, একটা জায়গায় পার্থক্য, সেটা হলো কেউ বলে যে, মনে করেন উদাহরণ দিয়ে বলি, কেউ বলে সমুদ্র কিভাবে সৃষ্টি হয়েছে, প্রাকৃতিক ভাবে সৃষ্টি। আরেকজন উত্তর দেয় আল্লাহ বা ভগবান বা গড বা ঈশ্বর এরা সৃষ্টি করছে। অসুখ কেন হয়েছে, প্রাকৃতিক কারণে, অর্থাৎ জীবাণুর কারণে। আরেকজনের উত্তর হলো আল্লাহ, ভগবান, গড, ঈশ্বর। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি মাতব্বর ভাই, কেউ যেটাকে বলে প্রাকৃতিক, সেই প্রাকৃতিক শব্দটাকে আবার কেউ নাম দিছে আল্লাহ, ভগবান, ঈশ্বর। এটাই। আর আসলে এই ছাড়া ঈশ্বর, ভগবান, গডের কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, ধন্যবাদ মাতব্বর ভাই। ঠিক আছে লজিক্যাল পার্সন ভাই, আপনাকেও ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তাহলে আমরা পরে চলে যাই। আসিফ ভাই আছে, আমরা তার সাথে কথা বলি একটু। হ্যাঁ অবশ্যই, আসিফ ভাই। আসিফ ভাই। হ্যাঁ ভাই, সরি, আমারটা কি, আমি কি অন মানে স্টেজে চলে আসছি অটোমেটিক? না সমস্যা নেই, বলেন আসিফ ভাই আপনি friendly, নাকি আমরা অতিথির কাছে চলে যাব? হ্যাঁ, অতিথির কাছে চলে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের সাথে রায়হান ভাই আছেন। আরো অনেকে অপেক্ষা করছিলেন শুরু থেকে, কিন্তু ওনারা পরে কেন জানি হয়তো ওনাদের সময় কম হাতে, ওই জন্য হয়তো চলে গেছেন। কিন্তু কিছু তো করার নেই, আমরা তো একজনের বেশি অতিথির সাথে কথা বলবো। চলে যাই মাতুব্বর ভাই, আপনারা হ্যান্ডেল করেন, তাহলে আমি চলে যাই। আসিফ ভাই ভালো আছেন আশা করি, তাহলে আমি বাই বাই দিয়ে দিই। আপনারা তাহলে থাকেন, এনজয়। আমি জাস্ট ওইটার জন্য আসছিলাম যে আয়শা এরকম বলছে, আমারে খুব মানে বিরক্ত লাগছে। অবশ্যই, মানে ঠিক আপনি আছে, আবার মানে যেই স্কুলের হেডমাস্টার, আপনি সেই স্কুলের ছাত্র আইসা আপনি যা শিখায় বেড়ান, সেইগুলা নিয়ে ভুলভাল বকলে আপনি, আপনার তো আসলেই কথা। আচ্ছা তাহলে বাই। হ্যাঁ নাহিদ আপু, আবার পরে কথা হবে। আপনি থাকতে পারলে থাকেন, না হলে বাই বাই। না, আপনারা দুজন থাকলে আর আমার দরকার নাই, আমি জাস্ট একটা কথা বলতে আসছিলাম। ঠিক আছে, আমি তাহলে যাই, আবার পরে আসবো। বাই। আচ্ছা আপু, বাই বাই। ঠিক আছে আপু, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। রায়হান ভাই আমাদের সাথে আছেন। রায়হান ভাই বলেন কাইন্ডলি। হ্যাঁ, ধন্যবাদ যুক্ত করার জন্য। আমি আসলে যে আহসান ভাই, যিনি মোরাল আর্গুমেন্ট নিয়ে কথা বলছিলেন, তার সাথে কথা বলতে চাচ্ছিলাম আর কি। উনি তো এখন চলে গেছেন। তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে উনি মোরাল আর্গুমেন্ট নিয়ে যেটা বললেন, তো ওনাকে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে আসলে খুন করা কেন খারাপ, বা যে কোনো খারাপ কাজ কেন খারাপ, এটা উত্তরটা দিতে। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছিল উনি আসলে এর উত্তরটা জানেনই না, যে আসলে কোনো একটা খারাপ কাজ কেন খারাপ। উনি কি আসলে মানে ফিলোসফি স্টুডেন্ট ছিলেন বা ফিলোসফি নিয়ে পড়াশোনা করছেন, এরকম কিছু কি বলেছিলেন কিনা আমার আসলে খেয়াল নেই। তো বিষয়টা হচ্ছে যে মোরাল আর্গুমেন্টে কান্ট যেই বিষয়গুলো বলেছিলেন, যে আসলে ভালো কাজের একটা পুরস্কার পেতে হবে এবং খারাপ কাজের একটা শাস্তি পেতেই হবে, এবং যেহেতু আমরা দুনিয়াতে এটা নিশ্চিত করতে পারছি না, তার মানে এটার জন্য নিশ্চয়ই একজন সুপারন্যাচারাল পাওয়ারের দরকার, যে এই জিনিসটা নিশ্চিত করবে। তো ওই হিসেবে, এই লজিক হিসেবে একটা সুপারন্যাচারাল পাওয়ারের অস্তিত্ব আছে, এটা প্রমাণ করে। তো এই ধরনের একটা আর্গুমেন্ট, মোরাল আর্গুমেন্ট, এই ধরনের আর্গুমেন্ট দিয়ে তিনি প্রমাণ করতে চাইছেন যে একজন সুপারন্যাচারাল বা গড অস্তিত্বশীল। তো এটা আসলে বহু বছর আগেই তো এগুলো ডিবাঙ্ক হয়ে গেছে, তো তারপরে উনি এটা নিয়ে বলছেন। তো এটা তো আসলে মাতুব্বর ভাই ব্যাখ্যা করেছেন যে কেন এটা আসলে আর্গুমেন্টটা লজিক্যাল না। কারণ মোরালিটি আসলে, হ্যাঁ অনেকে বলতে পারেন যে মোরালিটি বলে তো আসলে কিছু নেই। হ্যাঁ, এটা ঠিক যে মোরালিটি বলে আসলে কি বলে, সলিড কোনো কিছু তো আমরা আসলে আমাদের সোসাইটিতে ওইভাবে কিছু থাকে না। প্রাকৃতিক ভাবে তো আমরা সবকিছু পাই না। প্রাকৃতিক ভাবে আমরা যেমন গাছপালা, পশু পাখি, সবকিছু আমরা সলিড বিষয়গুলো পাচ্ছি। এখন মোরালিটি তো একটা আইডিওলজি বলতে পারেন, বা একটা থট। তো এই আইডিওলজি, থট, এই বিষয়গুলো তো আসলে ওইভাবে আপনি বলতেই পারেন যে এগুলোর তো কোনো অস্তিত্ব নাই। তো অস্তিত্ব নাই এটা এক কথা, আর মানে এই জিনিসটার কোনো ইমপ্লিকেশন নাই, এটা কিন্তু এক কথা না। অস্তিত্ব নাই মানে হচ্ছে
মানে এই জিনিসটার ইমপ্লিকেশন যেহেতু আছে, তো এটা আমাদের লাইফে কিন্তু এটার একটা অস্তিত্ব অবশ্যই আছে, কারণ এটার ইমপ্লিকেশন আছে বাস্তব ক্ষেত্রে। আমরা এটার আমরা যে আমাদের যে সোশ্যাল এগ্রিমেন্ট, আমরা যে একটা সোসাইটি তৈরি করেছি, এর মধ্যে আমরা মোরালিটির একটা স্থান দিয়েছি। তো ওই হিসেবে কিন্তু মোরালিটির একটা ভ্যালু আছে। তো ওই হিসেবে ওই মোরালিটিটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করেছি। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, অনেকে মনে করে যে মোরালিটিটা একটা অ্যাবসলিউট জিনিস, ইউনিভার্সাল একটা জিনিস, এবং কি বলে এটা চিরস্থায়ী একটা জিনিস। আসলে মোরালিটিটা কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। এটা অনেকেই আসলে বুঝতে চায় না যে আজ থেকে 300 বছর আগে বা 400 বছর আগে কোনো রাজা হয়তো তার রাজ্যে একটা মোরালিটি সেট করতো যে হ্যাঁ, কেউ যদি কারো চোখ তুলে নেয় তাহলে তার শাস্তি স্বরূপ আমি ওই ব্যক্তিটারও চোখ তুলে নিব, বা এরকম করতো যে কেউ যদি রেপড হয় বা নির্যাতিত হয় তাহলে যে রেপ করেছে তার বোনকে গিয়ে রেপ করো, তাহলে একটা শাস্তি হয়ে গেল। তো এই স্ট্যান্ডার্ডটা আজকে 21st সেঞ্চুরিতে বা এর পরবর্তী 100 বছর পর বা 200 বছর পর একই স্ট্যান্ডার্ড তো আসলে থাকেনি। কারণ আপনি যার রেপ হয়েছে, যার অধিকার হরণ হয়েছে, আপনি তার শাস্তি হিসেবে ওই আরেকজন যে রেপ করেছে তার বোন বা তার আরেকজন আত্মীয়ের সাথে আপনি নিরপরাধ একজনকে আপনি শাস্তি তো দিতে পারেন না। তো বিষয়টা হচ্ছে যে মোরালিটিটা আসলে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, এবং সময়ের আপনারা যেই সময়ে আমরা বসবাস করছি সেই সময়ের সর্বোচ্চ যে মোরালিটি, সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করাটাই হচ্ছে আমাদের আসলে আমরা সোসাইটি যদি ঠিকমতো রান করতে চাই তো সেদিকে আমাদের আসলে ফোকাসটা করতে হবে। তো মোরালিটি নিয়ে আসলে অনেক কথা বলা যায়। তো এখানে আসলে আমি আর বলতে চাচ্ছি না। আসিফ ভাই আছেন, মাতুব্বর ভাই আছেন, আপনারা আসলে আলোচনা করেন। খুবই ভালো বলেছেন রায়হান ভাই। মাতুব্বর ভাই বোধহয় একটু একটা কাজে গেছেন, এখনই চলে আসবেন। আমি তার মাঝখানে বলতে থাকি যে আপনার আমি আসলে উনি একটু আগে যিনি যুক্ত হয়েছেন ওনার কথা শুনি নাই, শুনলে আমি হয়তো আরো ভালো বলতে পারতাম। কিন্তু এই বিষয়ে আমার কয়েকটা বক্তব্য আছে। যে প্রাচীনকালে যখন মোরালিটির ধারণাটা তৈরি হয় তখন যে জিনিসটা ঘটে, যে মানুষ মনে করতো যে আমরা হচ্ছি মূর্খ মানুষ, যেহেতু আমাদের অনেক বিষয়জ্ঞতা আছে, সেহেতু আমাদের থেকে উঁচু পর্যায়ে যারা, তারা হচ্ছে গিয়ে মোরাল স্ট্যান্ডার্ডটা আমাদের জন্য সেট করে দিবেন এবং আমরা সেটা ফলো করব। এবং এই ক্ষেত্রে দেখা যেত যে যারা সমাজে ক্ষমতাবান বা যারা সমাজে রাজা বা যারা ধর্মীয় পুরোহিত, ধর্মের পুরোহিত যারা, তারা সেই মোরাল স্ট্যান্ডার্ডটা সেট করে দিতেন এবং মানুষ সেই জিনিসগুলা অন্ধভাবে মেনে নিত। কিন্তু যুগের সাথে মানে যুগের পরিক্রমে দেখা গেল যে এই যে মোরাল স্ট্যান্ডার্ড গুলো সেট করা হয় সেগুলো সবকিছুই আসলে সেই রাজা এবং পুরোহিতদের স্বার্থই আসলে ইয়া করে। দেখা যায় যে রাজার সম্পত্তি চুরি করা সেটা হয়ে যায় সবচেয়ে বড় অপরাধ, সেটা হয়ে যায় সবচেয়ে ভয়াবহ অপরাধ। বা ধর্মের সম্পত্তি চুরি করা, অন্য সম্পত্তি চুরি করার থেকে ধর্মের সম্পত্তি চুরি করা বা ধর্মের কোনো একটা স্থাপনায় ক্ষতি করা বা রাজার কোনো একটা স্থাপনায় ক্ষতি করা, সেটা হয়ে যায় যে সবচাইতে অনৈতিক কাজ বলে গণ্য করা হয়। এবং জনগণকে কিভাবে শোষণ করা যায় সেই শোষণের একটা হাতিয়ার হিসেবে সেই জিনিসটা দেখা দেয়। যে এই মোরাল স্ট্যান্ডার্ডটা রাজা আসলে সেট করে জনগণকে শোষণ করার জন্য এবং জনগণকে দমন করে রাখার জন্য। এই জিনিসটা মানুষ যখন যুগে যুগে বুঝতে পারতেছিল কিন্তু কিছু করার ছিল না, তখন তারা যে জিনিসটা করলো যে রাজা যে জিনিসটা দিচ্ছে, রাজা তো আমাদের থেকে অনেক উপরের মানুষ, তারা যে জিনিসটা দিচ্ছে তারা কি আসলে সঠিক জিনিসটা দিচ্ছে, এটা আমরা একটু জাজ করে দেখি। তো এই সময় নানা ধরনের প্রজা বিদ্রোহ হতো। তো প্রজা বিদ্রোহ ঠেকাতে যে ঘটনাটা ঘটাতো, তখন রাজা এবং পুরোহিত তন্ত্র একত্র হয়ে গেল একটা সময়। একত্র হয়ে যে জিনিসটা বলা শুরু করলো যে পুরোহিতকে রাজা পুরোহিতের সম্পত্তি রক্ষা করবে, পুরোহিত জনগণের কাছ থেকে যেই টাকাগুলো নেয়, ঈশ্বরের নাম করে যে টাকাগুলো নেয়, সেই টাকাগুলো যেন পুরোহিত সংরক্ষণ করতে পারে সেই ব্যবস্থা রাজা তার সৈন্য সামন্ত দিয়ে করে দিবে। বিপরীতে পুরোহিত রাজাকে একটা নৈতিক স্ট্যান্ড দিবে যে তুমি ঈশ্বর দ্বারা আদেশপ্রাপ্ত, এই রাজা হচ্ছে ঈশ্বর দ্বারা আদেশপ্রাপ্ত বা এই ঐশ্বরিক রাজা, সে যে জিনিসটা বলছে সেটা স্বয়ং ঈশ্বর বলেছে। তো এই যে মানুষ যে আসলে মানে উপরের কারোর কাছ থেকে নৈতিকতার স্ট্যান্ডার্ডটা মনে করতো যে আমার নৈতিকতার স্ট্যান্ডার্ডটা উপর থেকে কারোর দিতে হবে, সেই জিনিসটা আরেকটু উপরে নিয়ে যাওয়া হলো যে যেন সেখানে বিদ্রোহটা না করা যায়। বিদ্রোহ, যার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না আসলে, যে এমন একটা উচ্চতায় ঈশ্বরকে নিয়ে যাওয়া হবে যার সাথে আসলে বিদ্রোহ করা যাবে না। এবং তার কথা বলে রাজা যেন সেই কাজগুলোই করতে পারে যে কাজগুলো আগে সে করতো। তখন ধর্ম এবং রাজনীতির ভিতরে এই অশুভ চক্রান্তটা হলো যে দুইজনকে সাপোর্ট দিবে
এবং মোরালিটির স্ট্যান্ডার্ডটা আসলে তারাই সেট করে দিবে এবং জনগণকে ঠিক একই কায়দায় আগের কায়দাতেই শোষণ করবে। তো এই শোষণের ভেতর দিয়ে দেখা গেল জনগণের ভিতরে আবারও এই বিদ্রোহটা আসলো যে আচ্ছা আমাদেরকে ঈশ্বরের নামে বা রাজার নামে ঈশ্বরের নামে আমাদেরকে যে জিনিসগুলো শেখানো হচ্ছে সেগুলো কি আসলে সঠিক, সেগুলো কি আসলে আদৌ মোরাল বলে আমরা মনে করতে পারি? তো এই জিনিসগুলো যখন যাচাই করা শুরু হলো তখন দেখা গেল যে না, এই জিনিসগুলা তো আসলে তাদেরই স্বার্থ ফুলফিল করছে, একটা নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ আসলে ফুলফিল করছে। যখন আমরা এই মোরাল স্ট্যান্ডার্ড গুলো তৈরি করতে শুরু করলাম যে মানুষের একটা একটা কালেকটিভ মোরালিটি থাকবে, মানে এই কালেকটিভ কনসিয়াসনেস থাকবে, যে এই কালেকটিভ কনসিয়াসনেস থেকে আমরা ধীরে ধীরে মানব সভ্যতার যে জ্ঞান সেখান থেকে আমরা কোনটা মোরাল কোনটা ইমোরাল সেটা আমরা ডিসাইড করতে পারবো। তখন আসলে আসলে এখনকার সময়ের যে মোরালিটির ধারণা সেটা হচ্ছে তখন সেইখান থেকে উঠে এসছে ধীরে ধীরে। হ্যাঁ রায়হান ভাই, আপনি কি আর কিছু বলবেন? না আসিফ ভাই, আপাতত আমার এতটুকুই কথা ছিল।